ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে আমরা শুরু করব মিশ্রণ। ওকে, মিশ্রণের টোটাল দুটো কি তিনটে পার্টে আমরা পুরো মিশ্রণ কভার করব। আজকে আমি শুরু করছি ফার্স্ট পার্ট। ওকে, তো বস প্রবলেমে যাওয়ার আগে মিশ্রণের একটা বিশেষ কনসেপ্ট বুঝে নিই, সেটা হচ্ছে এলিগেশনের কনসেপ্ট। রাইট, কম বেশি তোমরা প্রত্যেকে অবগত আছো, তবু একটু তাড়াতাড়ি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপর আমরা প্রবলেমে যাব। ওকে, আসো। মনে করো এক ব্যক্তি দুই প্রকার চাল কিনলো। হ্যাঁ, এক চাল ব্যবসায়ী দুই প্রকার চাল কিনলো। হ্যাঁ, মনে করো 30 টাকা কেজি দরে, 30 টাকা কেজি দরে এটা দাম। হ্যাঁ, 30 টাকা কেজি দরে কত কেজি চাল কিনলো বলে দেখি? 4 কেজি চাল। 4 কেজি চাল মানে 1 কেজির দাম 30 টাকা। হ্যাঁ, তাহলে এই রেটে কত কেজি চাল কিনলো? 4 কেজি চাল। আরেক জায়গা দ্বিতীয় আরেক প্রকার চাল কিনলো, এটা একটু কম দামি, এটা হচ্ছে 20 টাকা কেজি। হ্যাঁ, 20 টাকা কেজি মানে বুঝো এটা দাম বা রেট। 1 কেজির দাম 20 টাকা, 2 কেজি 40 টাকা। এই রেটে ওই ব্যক্তি 6 কেজি চাল কিনলো। তাহলে বলো দেখি, ওই ব্যবসায়ী বা ব্যক্তি যাই ভাবো, ওকে অসুবিধা নেই, দুই রকমের চাল কিনলো। প্রথমটা একটু বেশি দামি, 30 টাকা কেজি, এই রেটে 4 কেজি চাল কিনলো। আর দ্বিতীয়টার দাম হচ্ছে একটু বেশি। হ্যাঁ, সরি, দ্বিতীয়টার দাম আর একটু কম, সেটা হচ্ছে 20 টাকা কেজি। এই রেটে কত কেজি চাল কিনলো? 6 কেজি। এবার এই দুই প্রকার চাল মেশানো হলো, দুই প্রকার চাল মেশানো হলো। তাহলে খেয়াল করো তো, এখানে 30 টাকা কেজি ধরে 4 কেজি চাল কিনতে কত টাকা লাগলো? 1 কেজির দাম কত টাকা? 30 টাকা। তাহলে তোমরা অলওয়েজ আর 4 কেজির দাম নিশ্চয়ই কত হবে? 4 30 120 টাকা। কত হবে? 120। ওকে, আর 20 টাকা কেজি ধরে 6 কেজি চাল কিনলো। তাহলে বলে দেখি 1 কেজির দাম যদি 20 টাকা হয়, তাহলে তোমরা অলওয়েজ স্যার 1 কেজির দামই যদি 20 টাকা হয়, তাহলে বস 6 কেজির দাম কত হবে? 6 20 120 টাকা। রাইট, চলো। তাহলে কি দেখা গেল বস? ওই ব্যবসায়ী দুই রকমের চাল কিনলো। 30 টাকা কেজি ধরে 4 কেজি চাল, 4 কেজি কিনতে 120 টাকা খরচ হয়েছে। আর 20 টাকা কেজি ধরে 6 কেজি চাল কিনতে 120 টাকা খরচ হয়েছে। দুইটা বাই চান্স সেম হয়ে গেলে সেম নাও হইতে পারে। রাইট, আসো। তাহলে টোটাল কত কেজি চাল কিনলো? প্রথমে 4 কেজি, পরে 6 কেজি। টোটাল কত কেজি চাল হইলো বলে দেখি? 10 কেজি। দুইটা যদি মেশাও তাহলে কত কেজি চাল হবে? প্রথমে 4 কেজি, পরে 6 কেজি, দুইটা মেশানো হইলে টোটাল হবে 10 কেজি। 10 কেজি চালের দাম কত হবে? এনে 4 কেজির দাম কত টাকা? 120 টাকা। পরে আরো 6 কেজি কিনলো, 6 কেজির দাম আরো 120 টাকা। তাহলে টোটাল কত খরচ হয়? 120 120 যোগ করো, টোটাল 240 টাকা। হ্যাঁ কিনা? প্রথমে 4 কেজি কিনলো 120 টাকায়, পরে আরো 6 কেজি কিনলো 120 টাকায়। তাহলে টোটাল কত খরচ হলো? তোমরা বলবে স্যার 240 টাকা। আর কত কেজি চাল কিনলো? প্রথমে 4 কেজি, পরে 6 কেজি। 4 আর 6 যোগ করো, টোটাল 10 কেজি। তাহলে 10 কেজি কিনতে কত টাকা খরচ হয়? তোমরা বলবে স্যার 240 টাকা। হ্যাঁ কি না? দুইটা মেশানোর পর কত কেজি চাল হলো? 10 কেজি না? 10 কেজির দাম কত? 240। এটা মিশ্র চাল, দুইটা মেশানো হলো। তাহলে 10 কেজির দাম যদি 240 টাকা হয়, তাহলে বলো দেখি 1 কেজির দাম কত? তাহলে 1 কেজির দাম কম হবে। কম বলতে উপরে 240, আর এখানে 10 কেজি চাল না, 10 দিয়ে ভাগ করো। তাহলে 0 0 ক্যান্সেল। তার মানে 1 কেজির দাম কত টাকা হবে? তোমরা বলবে স্যার 24 টাকা। তাই না? খেয়াল রাখো। হ্যাঁ, তাহলে 30 টাকা কেজি ধরে 4 কেজি চাল, আর 20 টাকা কেজি ধরে 6 কেজি চাল কিনা হলো। দুইটা মেশানো হলো। মিশ্র চালের দাম কত হলো? 10 কেজি 240 টাকা। তার মানে 1 কেজির দাম কত পড়ে বস? 24 টাকা। রাইট, আচ্ছা বলো দেখি, দুই প্রকার চাল যে মেশানো হলো, তাহলে মিশ্র চালের দাম কত? 24 টাকা কেজি। বলো দুই প্রকার চাল যে মেশানো হলো, এদের অনুপাত কি? প্রথমটা 4 কেজি, পরেরটা 6 কেজি। দুইটা আর যদি অনুপাত করো তাহলে ক্যান্সেল করো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দুই প্রকার চাল কি অনুপাতে মেশানো হয়? তোমরা অলওয়েজ স্যার 2:3 অনুপাতে মেশানো হয়। বুঝা গেল? দুই প্রকার চাল কি অনুপাতে মেশানো হয়? 2:3 অনুপাতে। তাহলে মন দিয়ে শুনে আমরা প্রথমে যে প্রবলেম করব, খেয়াল রাখো। হ্যাঁ, কি অনুপাতে? 2:3 অনুপাতে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দুই প্রকারের চাল, একটা 20 টাকা কেজি, সরি প্রথমটা 30 টাকা কেজি, আর পরেরটা কত টাকা কেজি? 20 টাকা কেজি। আর মিশ্র চালের দাম কত? 24 টাকা। মিশ্র চালের দাম কত? 24 টাকা। হ্যাঁ, নর্মালি এটা দেওয়া থাকবে। হ্যাঁ, প্রথমটার দাম 30 টাকা, দ্বিতীয়টার দাম 20 টাকা, আর মিশ্র চালের দাম কত বলে দেখি? 24 টাকা।
এনে তো আমি একটা এক্সাম্পল দিলাম, সব ডাটা দিয়ে দিচ্ছি, সব ডাটা তো আর প্রশ্নে থাকবে না। প্রথমটার দাম কত 30 টাকা কেজি, এই দামটা দেওয়া আছে। পরেরটার দাম 20 টাকা কেজি, এই দামটা দেওয়া আছে। আর মিশ্র চালের দাম দেওয়া আছে। পরিমাণ টেরিমাণ কিছু দেওয়া নেই, কিন্তু পরিমাণের একটা হিন্টস পাবে। কি পাবে বলো দেখি, খেয়াল করো। প্রথমটার দাম 30 টাকা, পরেরটার দাম 20 টাকা, দুইটা মেশানোর উপর মিশ্র চালের দাম কত টাকা? 24 টাকা। তো দুই প্রকার চাল কি অনুপাতে মেশানো হয়েছে? এটা তো আমরা জানি 2:3, কিন্তু যদি দেওয়া না থাকতো কিভাবে বার করতাম? দেখো, তিনটাই যদি দেওয়া থাকে না, প্রথমটার দাম, দ্বিতীয়টার দাম, দুইটা মেশানোর উপর মিশ্র চালের দাম 24 টাকা। তো কি অনুপাতে মেশানো হয়েছে এটা শর্টকাটে বার করার বুদ্ধি হচ্ছে এলিগেশন টেকনিক, বলা হয় কোনাকুনি ডিফারেন্স। এই দুইটার ডিফারেন্স, বড়টার থেকে ছোটটা 24 থেকে 20 মাইনাস করো 20, আর এই দুইটার ডিফারেন্স এখানে 30 থেকে 24 মাইনাস করো কত হবে? 6। কোনাকুনি ডিফারেন্স 20 থেকে 24, মানে 24 থেকে 20 কোনাকুনি, বড়টার থেকে ছোটটা চিহ্ন অ্যাভয়েড করবে 20, আর এখানে 30 থেকে 24 মাইনাস করে কত হয়? 6। বুঝা গেল কি বললাম? সরি, এটা 4 হবে, এনে কি লিখলাম? তো দুইটার রেশিও যদি করো 2 দুগুণে 4, 3 দুগুণে 6। কি অনুপাতে মেশানো হয়? 2:3 অনুপাতে মেশানো হয়। তাহলে দেখো, খেয়াল করো, কি অনুপাতে মেশানো হয়? 2:3 না? এটা তো সব ডাটা দেওয়া আছে, সব ডাটা তো দেওয়া থাকবে না, মন দিয়ে শুনো। হ্যাঁ, তাহলে দুই রকমের চাল হোক, চিনি হোক, চা হোক, যাই হোক না কেন, বস দুইটা জিনিস যদি মেশানো হয়, প্রথমটার দাম দেওয়া থাকে, দ্বিতীয়টার যদি দাম দেওয়া থাকে, আবার মিশ্র চাল বা চিনির দাম যদি দেওয়া থাকে, তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে? এই এলিগেশন টেকনিক। প্রশ্ন হলে এটা কি স্যার শুধু দামের ক্ষেত্রে দেওয়া যায়? না বস, এটা প্রচুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। আমরা আস্তে আস্তে অ্যাপ্লাই করব, তোমরা আস্তে আস্তে সব বুঝতে পারবে। ওকে, দামের ক্ষেত্রে এইভাবে দিতে পারো। দামের মধ্যে এলিগেশন দিলে তোমরা কি পাবে বস? পরিমাণ পাবে। রাইট ফান্ডা? চলো এই কনসেপ্টের উপর কিছু প্রবলেম ডিল করি। আসো, দেখো, দুই রকমের চা আছে। প্রথমটার দাম 250 টাকা কেজি, আর দ্বিতীয়টার চা দাম কত বলে দেখি? 300 টাকা কেজি। দুই রকমের চা মেশানো হচ্ছে, দুইটার দাম দুই দিকে। মেশানোর পর মিশ্র চার দাম কত হয়? 270 টাকা। এটা বসাও মাঝখানে। প্রথমটার দাম 250 টাকা, দ্বিতীয়টার দাম 300 টাকা। দুইটা মেশানোর পর মিশ্র চায়ের দাম কত হয়? 270 টাকা। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে, কোনটা কত ভাগ নিচ্ছি? রাইট, কিভাবে বার করবে? এই দুইটার ডিফারেন্স লেখো এখানে, আর এখানে 270 থেকে 250 মাইনাস করো, বড়টার থেকে ছোটটা 20। হ্যাঁ, তাহলে 0 0 ক্যান্সেল। তার মানে কি অনুপাতে মেশানো হয়? তোমরা বলবে স্যার 3:2। এরকম চা বলুক, চাল বলুক, ডাল বলুক, চিনি বলুক, যাই বলুক, বস প্রথমটার দাম, দ্বিতীয়টার দাম, রাইট, আর মাঝখানে ওভারঅল দাম, ওভারঅল মিশ্র চায়ের দাম, তাই না? চলো, সেম কনসেপ্টের আরেকটা, 4.50 টাকা কেজি আলুর সাথে 6 টাকা কেজি আলু কি অনুপাতে মেশালে? একদম বেসিক দিয়ে শুরু করছি, আস্তে আস্তে লেভেল বাড়াবো। মিশ্রিত আলুর দাম 5.50 টাকা হবে। তাহলে প্রথমটার দাম 4.5, পরের শূন্য না লিখলেও হয়। আর পরেরটার দাম কত বলে দেখি বস? 6 টাকা। প্রথম আলুর দাম 4.5 টাকা, দ্বিতীয়টার দাম 6 টাকা, আর মাঝখানে বসাবো মেশানোর উপর মিশ্র আলুর দাম কত হয়? 5.50, মানে 5.5। রাইট, ক্লিয়ার? 6 থেকে 5.5 বাদ দিলে কত হয়? এখানে একটা দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও, তাহলে হিসাব করতে সুবিধা হবে। 60 থেকে 55 বিয়োগ করলে 5, এক ঘর আগে দশমিক। এখানে 55 থেকে 45 গেলে 10, এক ঘর আগে দশমিক। রাইট, চলো, এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক, দুইটা উঠাই দাও। হ্যাঁ, এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক, তুলে 10 10 10 ক্যান্সেল, বা ডাইরেক্ট উঠাই দাও। 5 কে 5, 5 দুগুণে 10, তার মানে 1:2। তার মানে দুই রকমের আলু কি অনুপাতে মেশানো হয় বলো দেখি? 1:2। আলু বলুক, চাল বলুক, যে কোনো বলুক, বস প্রথমটার দাম কত, দ্বিতীয়টার দাম কত, ওভারঅল দাম কত, কোনাকুনি ডিফারেন্স করো, তাহলে বলা যাবে কি অনুপাতে মেশানো হয়েছে। রাইট ফান্ডা? চলো পড়ো ভাই। 3, 72 টাকা প্রতি কেজি ও 90 টাকা প্রতি কেজি চা, হ্যাঁ, কি অনুপাতে মিশিয়ে 99.6 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে খেয়াল করি, এরকম লাভ ক্ষতি যদি দেওয়া থাকে, আগেরটাই কিন্তু লাভ ক্ষতি দেওয়া ছিল না। হ্যাঁ, তাহলে কিভাবে ডিল করবো স্যার? প্রথমটার দাম কত? 72 টাকা। দ্বিতীয়টার দাম কত টাকা বলে দেখি? 90 টাকা। আর মাঝখানে কি বসাইতে হবে বলে দেখি? মিশ্র চায়ের দাম। মিশ্র চার দাম বলতে ক্রয় মূল্য, কিন্তু কিন্তু এখানে প্রবলেম কোথায় বলো দেখি? এটা কিন্তু বস বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য কত টাকা বলো দেখি? 99.6 টাকা। তো বিক্রয় মূল্য কিন্তু 99.6 বসানো যাবে না কিন্তু বস।
এনে কিন্তু 99.6 বসিয়ে দিও না, তাহলে কিন্তু আবার বস প্রবলেমে পড়বে। তাহলে কেন? কারণ এত টাকায় বিক্রি করলে 20% প্রফিট হয়। মিশ্র চার ক্রয় মূল্য বসাতে হবে, রাইট? এখানে কি বসাতে হবে? ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য দেওয়া নেই, বার করে নাও। কিভাবে বার করবে? আমরা লাভ ক্ষতি এরপরেই করবো বস। কিভাবে বার করে বলে দেখি? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা উপরে বসিয়ে দাও। এটা যাতা টেকনিক বলা হয়। উপরে বিক্রয় মূল্য বসালাম, তাহলে তোমরা বলবে স্যার নিচেও বসাবো বিক্রয় মূল্য। এটা ফ্র্যাকশন আইনেও করতে পারো বা এমনিও করতে পারো। এমনি যদি করি 20% লাভ মানে কি বলো দেখি? মনে মনে ভাবো। 20% লাভ মানে ক্রয় মূল্য, সংক্ষেপে লিখলাম ক্রয় মূল্য। ক্রয় মানে ক্রয় মূল্য, কেনা দাম, আর বি মানে বিক্রয় মূল্য। প্রথম লেটারটা ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, তাহলে তোমরা বলবে স্যার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, তার মানে 120 ভাগ। ওকে, 20% লাভ, পার্সেন্ট মানে 100 মধ্যে হবে। কেনা দাম ক্রয় মূল্য, সংক্ষেপে লিখলাম প্রথম লেটারটা। কেনা দাম যদি 100 ভাগ হয়, লাভ হবে 20 ভাগ, তার মানে বিক্রি করবো 120 ভাগে, রাইট? তাহলে তোমরা বলবে স্যার উপরেও বিক্রয় মূল্য, তাহলে তোমরা বলবে নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 120 ভাগ, আর যেটা বার করব কি বার করব? ক্রয় মূল্য বার করব। ক্রয় মূল্য সামনে বলো। উপরেও বিক্রয় মূল্য 99.6 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? তোমরা বলবে স্যার উপরেও বসাবো বিক্রয় মূল্য, নিচেও বসাবো বিক্রয় মূল্য, রাইট? আর যেটা বার করব কি বার করব? ক্রয় মূল্য বার করব। ক্রয় মূল্য বস সামনে, রাইট? বা ইউনিট দিয়ে বুঝতে পারো, 120 ইউনিটের ভ্যালু 99.6 টাকা হলে 100 ইউনিটের ভ্যালু কত, রাইট? আসো, দশমিক যদি সরানো হয়, তাহলে নিচে কি আসবে? নিচে দিয়ে 2 দশমিকের জন্য একটা, 1 দশমিকের পর 1 একটা 0 10। ওকে, এগুলা এত লেখালেখি করা যাবে না, এগুলো মনে মনে। এই বিক্রয় মূল্য টিক্রয় মূল্য লেখা যাবে না, এগুলো ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে আসো, নিচের 2 শূন্য, উপরে 2 শূন্য ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, 12 দিয়ে ক্যান্সেল করো, 8 12 96, থাকবে 3 36, 3 12 36, 83। হ্যাঁ, ওকে, উপরে বিক্রয় মূল্য, নিচে বিক্রয় মূল্য, আর যেটা বার করবো সেটা সামনে। তাহলে ক্রয় মূল্য কত বস? ক্রয় মূল্য হচ্ছে 83 টাকা। হ্যাঁ, তাহলে প্রথমটার দাম, এখানে দ্বিতীয়টার দাম, আর মিশ্র চার দাম কত বলে দেখি? সেটা মাঝখানে বসাবে, রাইট? তাহলে বলো দেখি এই দুইটার ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 7 হবে। আর এই দুইটার ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 11 হবে, তাই না? 90 থেকে 83 গেলে 7, আর 72 থেকে 83 থেকে 72 বিয়োগ করে 11। তার মানে বলো দেখি দুই প্রকার চা কি অনুপাতে মেশানো হয়? তোমরা বলবে স্যার 7:11 অনুপাতে মেশানো হয়, রাইট? চলে পরে দেখি, অনেকটা সেম কনসেপ্টের পরেরটা পড়বো 4। হ্যাঁ, এখানেও দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বলো প্রথমটার দাম কত? 35 টাকা কেজি। আর দ্বিতীয়টার দাম কত বস? 42 টাকা কেজি। কিন্তু মিশ্র চিনির দেখো 41 দশমিক, দামগুলো আগে লেখো, পরিমাণগুলো পরে ভাবো। প্রথমটার দাম 30 টাকা, আর পরেরটার দাম 42 টাকা, আর মিশ্র চিনির দাম কত? 41.80 টাকা পার কেজি, তাই না? এটা বিক্রয় মূল্য হচ্ছে 41.80 টাকা। তাহলে সেম আগের মতো এখান থেকে কি বার করবে? তোমরা বলবে আর কি বার করবো স্যার? ক্রয় মূল্যই বার করবো। বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে আমরা ক্রয় মূল্য বার করিনি। কিভাবে ক্রয় মূল্য বার করবো বলো দেখি? যেটা দেওয়া আছে বস, এটা উপরে বসাও, এটা বিক্রয় মূল্য উপরে বসাও। তাহলে তোমরা বলবে স্যার নিচেও বসাইতে হবে বিক্রয় মূল্য। আরেকটা বিক্রয় মূল্য কোথায় পাবো? এখানে 10% লাভ মানে কি? মনে মনে ভাবো। ক্রয় মূল্য কেনা দাম যদি, ক্রয় মূল্য মানে কেনা দাম যদি 100 ভাগ হয়, 100 ভাগ পার্সেন্ট মানে 100-র মধ্যে হিসাব হবে। তাহলে 10% লাভ, তার মানে বিক্রয় মূল্য হবে 110 ভাগ। ক্রয় মূল্য সবসময় 100% না, 30% লাভ হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 130, রাইট? যেমন আগেরটাই 20% লাভ হয়, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120, আর ক্ষতি হলে মাইনাস, রাইট? তাহলে ক্রয় মূল্য 100 ভাগ, বিক্রয় মূল্য 110। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 110 ভাগ, আর যেটা বার করবো ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্য সামনে, রাইট? চলো, এগুলো কিন্তু কি করবে? এত লেখালেখি করা যাবে না, এগুলো মাইন্ডে হিসাব করবে। ক্রয় মূল্য 100 ভাগ, বিক্রয় মূল্য 110 ভাগ, রাইট? এখানে দশমিক সরালে কি হবে? দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর, 2টা শূন্য 100। হ্যাঁ, 0 0 ক্যান্সেল, 11 দিয়ে ক্যান্সেল করো, 3 11 33, থাকবে 8 8 11 88, তার মানে ক্রয় মূল্য কত? 38, রাইট? তাহলে বলো, তাহলে প্রথমটা 35, দ্বিতীয়টা 42, আর মিশ্র চিনির দাম কত বলো দেখি? বিক্রয় মূল্য দেওয়া ছিল, আমরা ক্রয় মূল্য বার করলাম কত বস? 38। এই দুটো ডিফারেন্স কত? 4। 12টার থেকে ছোটটা বিয়োগ করো, 4 হবে। আর এই দুটো ডিফারেন্স 38 থেকে 35 মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার 3 হবে, তাই না? তাহলে প্রথম প্রকার চিনি কতটুক না হয়? 4 ভাগ, আর দ্বিতীয়টা একটু কম না হয় 3 ভাগ। হ্যাঁ, দুইটা সমান না হয় না কিন্তু, রাইট? দুইটা সমান না হলে দাম অর্ধেক হইতো। এটা একটু বেশি না হয়েছে, এটা একটু কম না হয়েছে, রাইট? এবার আসো, এটা এখানেই শেষ না কিন্তু। তাহলে দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ কত? 3 ভাগ। আর প্রশ্নে দেখো দেখো কি বলছি? 42 টাকা কেজি। 42 টাকা মানে দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ কত কেজি মেশানো হয়েছে বলে দেখি? 30 কেজি।
তাহলে ফার্স্টে খেয়াল করো আমরা ইউনিট দিয়ে বার করলাম। দ্বিতীয় প্রকার চিনি 3 ভাগ আর প্রথম প্রকার 4 ভাগ। তাহলে দ্বিতীয় প্রকার চিনি মেশানো হয় 3 ভাগ। 3 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? তোমরা বলবে স্যার 30 কেজি। তাহলে 3 এর ভ্যালু যদি বস 30 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 10 গুণ। তাহলে প্রথম প্রকার চিনির পরিমাণ হচ্ছে বস 4 ভাগ। 4 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ। 4 10 40, তাই না? দ্বিতীয়টার পরিমাণ 3 ভাগ। 3 এর ভ্যালু প্রশ্নে বলছে 30, কত গুণ? 10 গুণ। তাহলে প্রথমটার পরিমাণ হচ্ছে বস 4 ভাগ। 4 এর ভ্যালু কত? এটাও 10 গুণ। 4 10 40। তাহলে প্রথম প্রকার চিনি কতটুকু মেশানো হয়? তোমরা বলবে স্যার 40 কেজি মেশানো হয়। রাইট ফান্ডা? চলো পরে দেখি বস, সেম টাইপ একদম। হ্যাঁ, এমটিএস 2023 এর প্রশ্ন 3.80। হ্যাঁ, এটার নাম্বার প্রশ্নের। হ্যাঁ, 3.80 টাকা কেজি ধরে কত কেজি চিনির সাথে আছে পরিমাণটা পরে ভাববে, দামগুলা ভাবো। প্রথমটার দাম 3.80 আর পরেরটার দাম 4.60। আর মিশ্র চিনির দাম কত বলে দেখি? 5.20 টাকা কেজি ধরে বিক্রি করলে কি হয়? 30% লাভ হয়। তাহলে এখান থেকে আসো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বার করি। রাইট, বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 5.20। এখান থেকে কি বার করব? কি বার করবো বলে দেখি ভাই বোন? তোমরা বলবে স্যার ক্রয় মূল্য। কিভাবে বার করবো? উপরে বসাবো বিক্রয় মূল্য, তাহলে নিচেও কি আসবে? বিক্রয় মূল্য। বলো 30% লাভ মানে কি? 30% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 ভাগ হয় তাহলে তোমরা বলবে বিক্রয় মূল্য হবে 100 যোগ 30, তার মানে 130 ভাগ। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। আর যেটা বার করবো, কি বার করবো বলো দেখি? তোমরা বলবে স্যার ক্রয় মূল্য বার করবো। ক্রয় মূল্য সামনে, দশমিক সরালে কি হবে? দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর, 2টা 0, 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 13 52। রাইট, তাহলে মিশ্র 4 ক্রয় মূল্য কত? 4 টাকা। রাইট, হলো। দশমিক আছে তো, এখানে দশমিকের পর 2 করে, এখানে দশমিকের পর 2টা 0 দিয়ে দাও। এখানে 2 করে, এখানে 2 করে, তাহলে বিয়োগটি কত সুবিধা হবে? 460 থেকে 400 বিয়োগ করলে 60, পরে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক। 400 থেকে 380 বিয়োগ করলে 20, 2 ঘর আগে দশমিক। এখানেও 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগের দশমিক, উঠায় দাও। তে রেশিও করো 3 20 60, 20 কে 20। তার মানে কি অনুপাতে মেশানো হয়? 3:1। প্রথম প্রকার চিনি 3 ভাগ আর দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ 1 ভাগ। তাহলে আমরা বার করলাম দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ হচ্ছে 1 ভাগ। আর প্রশ্নে দেখো তো দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ কত বলছে? তোমরা বলবে স্যার 60 কেজি। এটাও দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ 1 ভাগ। আর প্রশ্নে বলছে দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ কত কেজি? তোমরা বলবে স্যার 60 কেজি। দুইটাই সেম জিনিস, হ্যাঁ কি না? দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ 1 ভাগ, 1 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 60। কত গুণ? তোমরা বলবে স্যার 60 গুণ। এটা কিন্তু দ্বিতীয় প্রকার। হ্যাঁ, 4.60 টাকা মানে দ্বিতীয় প্রকারটা। রাইট, তাহলে প্রথম প্রকার চিনির পরিমাণ কত? তোমরা বলবে স্যার 3 ভাগ। 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার কত হবে? আর এটাও 60 গুণ হবে। 3 60 180। ক্লিয়ার? 1 এর ভ্যালু যদি 60 হয় তাহলে 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার 3 60 180 হবে। রাইট ফান্ডা? চলো আসো পড়ো। হ্যাঁ, সেম টাইপের দেখো পরিমাণগুলোর উপর পরে ধ্যান দাও। হ্যাঁ, 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মিশালে মিশ্রিত আলুর দাম 6.50 টাকা কেজি হবে। এখানে লাভ টাভ কিছু বলে নেই, তার মানে ক্রয় মূল্যই আছে। হ্যাঁ, প্রথম তার দাম 6 টাকা, দ্বিতীয়টার দাম 8 টাকা, আর মিশ্রিত আলুর দাম 6.50 টাকা। এখানে ক্রয় মূল্যই আছে বস, বিক্রয় মূল্য দেওয়া নেই। এর পর দশমিকের পর 2 শূন্য, এখানেও 2 শূন্য নিয়ে নাও, এখানেও 2 শূন্য নিয়ে নাও। তো বিয়োগ করতে সুবিধা হবে। 800 থেকে 650 গেলে 150, পরে 2 ঘর আগে দশমিক। এনে বলো 650 থেকে 600 গেলে 50 আর 2 ঘর আগে দশমিক। তো রেশিও করো, এখানেও 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক, ক্যান্সেল। 50 দিয়ে ক্যান্সেল করো 3, 50 কে 50, তার মানে কত হবে? 3:1। তাহলে প্রথম প্রকার আলুর পরিমাণ হচ্ছে 3 ভাগ আর দ্বিতীয়টা কত ভাগ? 1 ভাগ। আমরা বার করলাম প্রথম প্রকার আলুর পরিমাণ হচ্ছে বস 3 ভাগ আর প্রশ্নে কত বলছে? 45 কেজি। দুইটাই তো সেম। প্রথম প্রকার আলুর পরিমাণ হচ্ছে 3 ভাগ আর প্রশ্নে কত বলছে বলো দেখি? 45 কেজি। তাহলে বলবে তোমরা স্যার 3 এর ভ্যালুই তো 45, কত গুণ? 15 গুণ। তো দ্বিতীয় প্রকার আলুর পরিমাণ কত? 1 ভাগ, 1 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 15 গুণ। তাহলে 15 দিয়ে গুণ করো, 15 কে 15 কেজি, তাই না? প্রথমটা হচ্ছে বস 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 45 হয় তাহলে দ্বিতীয়টা হচ্ছে 1 ভাগ, 1 এর ভ্যালু কত হবে? এটাও 15 গুণ হবে, 15 কেজি। রাইট, চলো আসো। খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মিশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা হবে? হ্যাঁ, সেম। দুধ আর এটার সঙ্গে কি মেশানো হচ্ছে? জল। দুধের দাম কত? 16 টাকা।
আর জল ফ্রিতেই পাওয়া যায়, তাই আমরা জলের দাম শূন্য ধরলাম। অনেকে বলবে স্যার জল তো কিনতেও পাওয়া যায়। যদি জল কেনা হইতো এখানে দাম দেওয়া থাকতো, যেহেতু দেওয়া নাই তাহলে আমরা ধরবো জল ফ্রিতেই পাওয়া যাচ্ছে। তাহলে জল মিশ্রিত দুধের দাম কত? 14.50 টাকা। এখানে দশমিকের পর 2 ঘর, এখানে দশমিকের পর 2টা শূন্য নিয়ে নেও, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। এটার থেকে এটা বিয়োগ করলে, শূন্য বিয়োগ করলে তো এটাই হবে 14.50। আর 1600 থেকে 1450 বিয়োগ করো, বড়টার থেকে ছোটটা 150, তাহলে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক। তাহলে ইস্টু যদি করো, এখানে 2 ঘর আগে দশমিক সরাই দাও, এখানে 2 ঘর আগে দশমিক সরাই দাও, 0 0 ক্যান্সেল। তাহলে 5 দিয়ে ক্যান্সেল করো, কত হবে? 5 দুগুণে 10, 4 45, 5 9 45, 5 দিয়ে ক্যান্সেল করো, 3 5 15। তার মানে রেশিও কত হবে? তোমরা বলবে স্যার রেশিও হবে 29:3, রাইট? এবার দুধের পরিমাণ 29 ভাগ, 29-এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 58 লিটার। তাহলে 29-এর ভ্যালু যদি 58 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 2 গুণ। তাহলে জলের পরিমাণ হচ্ছে 3 ভাগ, 3-এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ। তাহলে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 লিটার, তাই না? দুধের পরিমাণ 29 ভাগ, 29-এর ভ্যালু যদি 58 হয়, জলের পরিমাণ 3 ভাগ, 3-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ, 3 দুগুণে 6 লিটার, রাইট ফান্ডা? চলো আসো। 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? সেম কনসেপ্ট। প্রথমটায় অ্যালকোহল কত আছে? 25%। দ্বিতীয়টায় কত আছে? 50%। দুইটা মেশানোর পর মিশ্রণের মধ্যে অ্যালকোহল কত থাকে? 40%, রাইট? তোমরা বলবে স্যার একদম রাইট। এবার এলিগেশন দিলে এই দুইটা ডিফারেন্স কত বস? 10%। এখানে 40 থেকে 25 মাইনাস করো, 15%। তাহলে এলিগেশন যদি দেওয়া হয় কত হয়? 0 0, পার্সেন্ট ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে কত হবে? তোমরা বলবে কত হবে? আর স্যার 2:3। প্রথমটায় কত, দ্বিতীয়টায় কত, দুইটা মেশানোর পর মিশ্রণে কত, এটা মাঝখানে পুরো এলিগেশন দিয়ে দাও, রাইট? চলো। চা মিশ্রিত করার সময় 5% চা নষ্ট হয় 600 টাকা কেজি, এবং 450 টাকা কেজি দামের চা কি অনুপাতে মিশিয়ে 625 টাকা কেজি ধরে বিক্রি করলে 25% লাভ হবে? দারুণ স্ট্যান্ডার্ড অঙ্ক, রাইট? বিসিএস মেইনে আসছে 2021-এ, রাইট? তাহলে প্রথমটার দাম কত? 600 টাকা। আর দ্বিতীয়টার দাম কত? 450 টাকা। তাহলে প্রথমটার দাম 600 টাকা কেজি, দ্বিতীয়টার দাম হচ্ছে 450 টাকা কেজি। দুইটা মেশানোর পর মিশ্র চায়ের বিক্রয় মূল্য কত বলে দেখি? 625 টাকা কেজি ধরে বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য কত টাকা? 625 টাকা। বিক্রি করলে কত হয়? 25% লাভ হয়। তাহলে 25% লাভ মানে, মনে মনে ভাবো, 25% লাভ মানে কি বলো দেখি? কি হবে বলে দেখি? 25% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, কেনা দাম, ক্রয় মূল্য 100 ভাগ হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25, তার মানে 125 ভাগ। আসো, তাহলে ক্রয় মূল্য কত হবে? উপরে বসাও বিক্রয় মূল্য 625, উপরে বিক্রয় মূল্য, তার মানে নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাগ? 125 ভাগ। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো, কি বার করবো? ক্রয় মূল্য বার করবো। ক্রয় মূল্য সামনে, ক্রয় মূল্য কত ভাগ? ক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ। এটা দিয়ে এটারে ভোগ কাটলে এটা ভোগে যাবে, বাঁচবে কত? ভাজ 5। 5 আর 100 গুণ করো, তোমরা বলবে স্যার 500 টাকা, তাই না? উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো, ক্রয় মূল্য বার করবো, সেটা সামনে, তার মানে ক্যান্সেল করো 500 টাকা। তাহলে ও আচ্ছা দাঁড়াও, এখানে 500 বসাবে না কিন্তু, এখানে 500 বসালে ভুল হয়ে যাবে। কেন স্যার ভুল হয়ে যাবে? কারণ এখানে দেখো 5% চা নষ্ট হয়। তাহলে যেহেতু 5% চা নষ্ট হয়, তাহলে ফার্স্টে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করলে বাস, এবার যদি নষ্ট টষ্ট না হইতে ডাইরেক্ট 500 বসায় দিতাম। তো যেহেতু 5% চা নষ্ট হয়, তাহলে 5% চায়ের দাম মাইনাস করে নাও। মিশ্র চার ক্রয় মূল্য কত? 500 না, যেহেতু 5% চা নষ্ট হয়, তাহলে 500-র 5% কত হয়? 500 এর 5%, তাহলে পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 5 5 25 টাকা। তাহলে 25 টাকা বাদ দিয়ে নাও, 500 থেকে 25 বাদ দাও, তাহলে মিশ্র চায়ের দাম কত ধরতে হবে? 475 টাকা। যেটা নষ্ট হয় সেটা বাদ দাও। মিশ্র চার ক্রয় মূল্য কত? 500, এবার 5% নষ্ট হয়, তাহলে 500-র 5% কত হয়? 25। 25 টাকার চা নষ্ট হয়, চা নাকি? হ্যাঁ। তাহলে 25 টাকার চা নষ্ট হয়, তাহলে এটা বাদ দাও। তাহলে মিশ্র চার দাম তোমাকে কত ধরতে হবে? 475 টাকা। বুঝা গেল? তাহলে নষ্ট যদি হয় সেটা বাদ দিবে। নর্মালি তো 500ই বসাইতাম, কিন্তু যেহেতু বলছে 5% চা নষ্ট হয়, তাহলে 5% দাম বাদ দাও। 500-র 5% 25, 25 টাকা বাদ দাও, তাহলে দাম কত ধরবো বস? 475, রাইট? যদি বলতো 10% নষ্ট হবে, তাহলে 500 10% 50 হয়, 50 বাদ দিতাম, রাইট? চলো, এবার নর্মাল প্রসেস, 475 থেকে 425 50 গেলে 25, আর এদিকে বিয়োগ করে বস 125। তাহলে এলিগেশন মানে
এই দুইটার ডিফারেন্স 25 আর এই দুইটা বিয়োগ করো 125, তাহলে রেশিও করো 25 কে 25, 25 দিয়ে কাটো 5 25 125, তাহলে অনুপাত করো তোমরা অলওয়েজ স্যার 1:5, কত হবে 1:5, রাইট। চলো, সোনা ও তামা জলের চেয়ে যথাক্রমে 19 ও 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মেশালে মিশ্রিত ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী হবে, রাইট। তাহলে বলো, একদিকে লেখো সোনা আর আরেকদিকে লেখো তামা। সোনা বলো দেখি জলের চেয়ে কত গুণ ভারী? 19 গুণ ভারী। তাহলে জলের ওজন যদি ধরো 1 ইউনিট, তাহলে সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, তাহলে সোনার ওজন কত হবে? 19 ইউনিট। আর জলের ওজন 1 ইউনিট, তামা হচ্ছে জলের চেয়ে 9 গুণ ভারী, তাহলে জলের ওজন যদি 1 ইউনিট বা যে কোনো ধরতে পারো, তাহলে তামার ওজন হবে 9 গুণ, 9 কে 9 ইউনিট। সোনা জল যদি 1 ইউনিট হয়, তাহলে তামা তার চেয়ে 9 গুণ ভারী, 9 গুণ মানে 9 কে 9 ইউনিট। আর মিশ্র ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী, তাহলে জল যদি 1 ইউনিট হয়, তাহলে মিশ্র ধাতুর ওজন তার চেয়ে 15 গুণ, 15 গুণ মানে 15 দিয়ে গুণ করো, 15 কে 15 ইউনিট। তাহলে সোনা হচ্ছে 19 গুণ ভারী, তার মানে 19 ইউনিট। আর তামা হচ্ছে তার থেকে 9 গুণ ভারী, মানে 9 ইউনিট। আর মিশ্র ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী, তাহলে জল যদি 1 ইউনিট হয়, তাহলে মিশ্র ধাতু হচ্ছে 15 গুণ মানে 15 ইউনিট, রাইট। এবার এই দুইটার ডিফারেন্স 6, এই দুইটার ডিফারেন্স 4, ছোট করো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে কি অনুপাতে মেশানো হয়? তোমরা বলবে স্যার 3:2 অনুপাতে মেশানো হয়। একদম সিম্পল, এটাও বিসিএস এ আসছে, রাইট। আসো, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি ধরে এবং বাকি অংশ 50 টাকা কেজি ধরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন। কত কেজি চিনি 40 টাকা কেজি ধরে বিক্রি করেছিলেন? খেয়াল রাখো, দামগুলা খেয়াল করো। প্রথমে কতটুকু বিক্রি করলো? 40 টাকা। প্রথমে, আরেকটা লিখি কি পরে নাকি? প্রথমে কতটুকু বিক্রি করলো? প্রথমে বিক্রি করলো 40 টাকা কেজি ধরে, আর পরে বিক্রি করছে 50 টাকা কেজি ধরে। প্রথমে বিক্রি করছে 40 টাকা কেজি ধরে, পরে বিক্রি করছে কত? 50 টাকা কেজি ধরে। আর ওভারঅল দাম কত? ওভারঅল প্রথমে 40 টাকা কেজি, পরে 50 টাকা কেজি, বিক্রি করে 1840 টাকা পেলো। তাহলে ওভারঅল দাম কত? ওভারঅল টোটাল কত? 40 কেজি। 40 কেজি বিক্রি করলো, খেয়াল করো, টোটাল 40 কেজি, 40 কেজি বিক্রি করলো 1840 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 1 কেজির দাম কম হবে, কম মানে 40 দিয়ে ভাগ, 4 4 16 থাকবে 2, 24, 4 6 24, তার মানে 24 টাকা। তাহলে ওভারঅল দাম কত? তোমরা বলে স্যার ওভারঅল দাম হচ্ছে 46। খেয়াল করো, বুঝছো ভাই? টোটাল 40 কেজি বিক্রি করে 1840 টাকা পেলো। তাহলে 40 কেজির দাম যদি 1840 টাকা হয়, তাহলে তোমরা বলবে স্যার 1 কেজির দাম কম হবে, কম মানে 40 দিয়ে ভাগ করো। তাহলে ভাগ করলে কত হবে? 46, রাইট। তাহলে প্রথমে বিক্রি করলো 40 টাকা কেজি, পরে বিক্রি করলো 50 টাকা কেজি, আর মাঝখানে ওভারঅল কত? 40 কেজির দাম এত টাকা হলে 1 কেজির দাম এত, রাইট। চলো, এই লিগেশন দিয়ে এই দুইটার ডিফারেন্স হবে 4, এই দুইটার ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 6, ছোট করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে প্রথমে বিক্রি করলো 2 ভাগ, পরে বিক্রি করলো 3 ভাগ, তাহলে টোটাল পরিমাণ কত বলো দেখি? 5 ভাগ। প্রথমে বিক্রি করলো 2 ভাগ চিনি, পরে 3 ভাগ, টোটাল কত ভাগ? 5 ভাগ। টোটাল 5 ভাগ চিনি বিক্রি করলো, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল 40 কেজি বিক্রি করলো, হ্যাঁ কি না? টোটাল 5 ভাগ চিনি বিক্রি করা হয়, 5 এর ভ্যালু কত? প্রশ্নে বলছে 40 কেজি। তাহলে 5 এর ভ্যালু যদি 40 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 8 গুণ। টোটাল চিনির পরিমাণ 5 ভাগ, 5 এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 40 টাকা কেজি ধরে, মানে প্রথমে কতটুকু বিক্রি করছে? 2 ভাগ, তাহলে তোমরা বলবে স্যার 2 এর ভ্যালু কত হবে? এটাও 8 গুণ, 8 দুগুণে 16 কেজি, তাই না? টোটাল 5 ভাগ, 5 এর ভ্যালু 40 হলে প্রথমে বিক্রি করে 2 ভাগ, 2 এর ভ্যালু কত হবে? 8 দুগুণে 16, রাইট। চলো, 10,000 টাকা একটি ট্যাপ রেকর্ডার সহ টিভি কিনে ট্যাপটিকে 10% লাভে আর টিভিটিকে ট্যাপ 20% লাভে আর টিভিটিকে 10% লাভে বিক্রি করা হয়, মোটের উপর 12% লাভ হয়। এলিগেশন কিভাবে এটা এলিগেশন হবে? একদিকে লেখো ট্যাপ রেকর্ডার, আরেকদিকে টিভি। ট্যাপ রেকর্ডারে কত লাভ হয়? 20% লাভ হয়। আচ্ছা, লাভ হয় প্লাস সিম্বল দিবে। আর টিভিতে কত লাভ হয়? 12% লাভ। আর মাঝখানে ওভারঅল লাভ, সরি বস, টিভিতে লাভ হয় 10%, লাভ হয় তাহলে প্লাস, আর ক্ষতি হলে মাইনাস দিবে, রাইট। আর মাঝখানে ওভারঅল, ট্যাপ রেকর্ডারে 20%, টিভিতে লাভ হয় 10%, মাঝখানে ওভারঅল কত পার্সেন্ট লাভ হয়? তোমরা বলবে স্যার ওভারঅল লাভ হয় 12%, লাভ না, তাহলে প্লাস সিম্বল। তো এভাবে লাভ ক্ষতি তো এলিগেশন দিতে পারো, প্রথমটায় কত লাভ, দ্বিতীয়টায় কত লাভ, মাঝখানে ওভারঅল লাভ বা ক্ষতি, রাইট। লাভ হইলে প্লাস, ক্ষতি হইলে মাইনাস, দুইটা সেম জিনিস না, তাহলে এদের ডিফারেন্স কত? 2 হবে। আর এখানে 20 থেকে 12 মাইনাস করো, 8 হবে। রেশিও করো, পার্সেন্ট ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 2 কে 2, তোমরা বলবে স্যার 4 দুগুণে 8,
তাহলে প্রথমেই বিক্রি করে সরি ট্যাপ রেকর্ডারের দাম 1 ভাগ, টিভির দাম হচ্ছে 4 ভাগ। এখানে টোটাল দাম কত দেওয়া আছে বলো দেখি, 10,000 টাকা। আমরা বার করি টোটাল দাম কত, 4 আর 1 যোগ করো, টোটাল দাম হচ্ছে 5 ভাগ। 5 এর ভ্যালু যদি বস 10,000 হয়, টিভি আর ট্যাপ রেকর্ডারের টোটাল দাম 5 ভাগ, 5 এর ভ্যালু 10,000, কত গুণ? তোমরা বলবে স্যার 2,000 গুণ। তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? টিভিটির ক্রয় মূল্য হচ্ছে 4 ভাগ। তোমরা বলবে স্যার 4 এর ভ্যালু কত হবে? এটাও কত হবে বলে দেখি বস? তোমরা বলবে স্যার এটাও 2,000 গুণ, 4 দুগুণে 8,000, রাইট? টোটাল টিভি আর ট্যাপ রেকর্ডারের টোটাল দাম 5 ভাগ, 5 এর ভ্যালু 10,000 হলে টিভির দাম 4 ভাগ, 4 এর ভ্যালু এটাও 2,000 গুণ। তাহলে তোমরা বলবে স্যার 4 এর ভ্যালু কত? 4 দুগুণে 8,000, রাইট? এবার আসো 13 নম্বর। পরে তো বস সেম লাভ ক্ষতিরই গল্প। হ্যাঁ, 500 টাকায় দুটি পেন কিনে একটা প্রথম আর একটার নাম দিলাম দ্বিতীয়। প্রথমটায় কত লাভ হয় বলে দেখি বস? 10% লাভ হয়। আর দ্বিতীয়টায় কত পার্সেন্ট ক্ষতি হয়? ক্ষতি হয় 2% ক্ষতি। আর দ্বিতীয়টায় 2% ক্ষতি হয়। আর মাঝখানে ওভারঅল কত লাভ বা ক্ষতি হয়? ওভারঅল কত লাভ হয়? 5.2% লাভ হয়। তাহলে প্লাস প্রথমটায় 10% লাভ, পরেরটায় 2% ক্ষতি, ওভারঅল 5.2% লাভ। এখানে দশমিকের পর এক ঘর, এখানেও দশমিক দিয়ে একটা শূন্য, এখানেও দশমিক দিয়ে একটা শূন্য। এবার এলিগেশন দিলে এই দুইটা ডিফারেন্স খেয়াল রাখবে, দুইটা যদি আলাদা হয় না তাহলে ডিফারেন্স করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু হ্যাঁ দুইটা আলাদা। তো এই দুইটা যোগ হবে কিন্তু 52 আর 20 যোগ করো 72, তাই না? পরে এক ঘর আগে দশমিক। কিন্তু 100 থেকে এই দুইটা সেম না, তাহলে বিয়োগ হবে। 100 থেকে 52 গেলে 48, পরে এক ঘর আগে দশমিক, তার মানে 4.8%। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, এক ঘর আগে দশমিক সরাই দাও। 3 24 72, 24 দুগুণে 48। এখানে দশমিকের পর এক ঘর আছে, এখানে দশমিকের পর এক ঘর দিয়ে একটা শূন্য নিয়ে নেও, এখানে শূন্য নিয়ে নেও, তাহলে যোগ বিয়োগ করতে সুবিধা হবে, রাইট? তো দুইটা আলাদা না, তাহলে যোগ হবে, আর এখানে দুইটা সেম, তাহলে বিয়োগ হবে, রাইট? দুইটা আলাদা হলে বস যোগ। তাহলে প্রথমটার দাম 3 ভাগ, পরের কলমটার দাম 2 ভাগ, তাহলে টোটাল দাম কত? দুইটা কলমের টোটাল দাম হচ্ছে 5 ভাগ। 5 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 500, তাই না? প্রশ্নে দুইটা কলমের টোটাল দাম কত বলছে? 500। দুইটা কলমের টোটাল দাম 5 ভাগ, 5 এর ভ্যালু যদি 500 হয়, তোমরা বলবে স্যার 100 গুণ। তাহলে প্রথমটার দাম কত? প্রথম কলমটার দাম হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 100 গুণ। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? তোমরা বলবে স্যার 300 হবে, তাই না? 5 এর ভ্যালু যদি 500 হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে? সিম্পল ফান্ডা 300ই হবে, রাইট? আসো, এক দোকানদার 60 কেজি চিনি বিক্রি করে, হ্যাঁ, 6% লাভ করেন ওভারঅল। যদি কিছু জিনিস 3% ক্ষতিতে আর বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে লাভে কত কেজি বিক্রি করেন? সেম। তাহলে প্রথমে কিছু বিক্রি করে বস, আর পরে কিছু বিক্রি করে। পরে এত কিছু লিখবে না বস, হ্যাঁ, তোমরা যখন নেক্সট টাইম প্র্যাকটিস করবে, এখন বোঝানোর জন্য লিখছি। প্রথমে বিক্রি করে 3% ক্ষতিতে, ক্ষতি হইতে মানে -3, আর পরেরটা বিক্রি করে 12% লাভে, লাভ মানে প্লাস দাও, রাইট? আর ওভারঅল কত পার্সেন্ট লাভ হয়? তোমরা বলবে স্যার 6% লাভ হয়, ওভারঅলটা মাঝখানে। প্রথমে 3% ক্ষতি, পরে 12% লাভ, আর ওভারঅল কত লাভ হয় সেটা মাঝখানে। এলিগেশন দিলে এই দুইটা আর ডিফারেন্স, 12 থেকে 6 গেলে কত হবে? 6%। আর এই দুইটা আলাদা না, তাহলে যোগ হবে, একটা প্লাস একটা মাইনাস, আলাদা হলে যোগ। তাহলে কি হবে? 6 আর 3 যোগ করো, তাহলে তোমরা বলবে স্যার 9%। রেশিও করে দাও, পার্সেন্ট পার্সেন্ট ভোগে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে প্রথমে বিক্রি করে 2 ভাগ চিনি, পরে বিক্রি করে 3 ভাগ চিনি, তাহলে টোটাল কত ভাগ চিনি বিক্রি করে? দুইটা যোগ করো, টোটাল চিনি বিক্রি করে 5 ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল কত কেজি চিনি বিক্রি করা হয়? 60 কেজি। তাহলে আমরা বার করলাম টোটাল 5 ভাগ চিনি বিক্রি করা হয়, 5 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? তোমরা বলবে স্যার 60 কেজি বলছে, তাই না? হ্যাঁ কি না? টোটাল কত ভাগ চিনি বিক্রি করা হয়? প্রথমে 2 ভাগ, পরে 3 ভাগ, টোটাল 5 ভাগ। আর প্রশ্নে বলছে টোটাল 60 কেজি চিনি বিক্রি করা হয়। টোটাল কত ভাগ চিনি বিক্রি করা হয়? 5 ভাগ। আর প্রশ্নে বলছে কত কেজি? 60 কেজি। 5 এর ভ্যালু যদি 60 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 12 গুণ। তাহলে কত কেজি 12% লাভে বিক্রি করেন? 12% লাভে বিক্রি করে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 12 গুণ। 3 12 কত হবে? 34। তোমরা আমার ভাষা বুঝতে পারছো? টোটাল কত ভাগ চিনি বিক্রি করে? 5 ভাগ। 5 এর ভ্যালু যদি 60 হয়, তাহলে 12% লাভে কত ভাগ বিক্রি করে? 3 ভাগ। 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 12 গুণ। তাহলে 12 দিয়ে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 3 12 34, রাইট? আসো, এক দোকানদার 10,000 টাকার ডাল করে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন, রাইট? চলো, তাহলে প্রথমে কিছু ডাল বিক্রি করে, তারপরে কিছু ডাল বিক্রি করে। প্রথমে বিক্রি করে 20% লাভে, 20% লাভ।
আর বাকি ডাল বিক্রি করে 5% ক্ষতি হয়, তাহলে -5%, রাইট? প্রথমে 20% লাভ হয়, পরে বিক্রি করে 5% ক্ষতি হয়, আর মাঝখানে ওভারঅল কত বলে দিকে, সমস্ত ডাল বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি হয়। এটা পার্সেন্টে আনো তো, এটা 20 বসিয়ে দিয়ে না কিন্তু, তাহলে কিন্তু বলো গেল বস, এটা পার্সেন্টে আছে, এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট আনবে। ওভারঅল 20 টাকা ক্ষতি হয়, ক্ষতি। টোটাল কত বলে দেখি, 10,000, সরি 10,000 বলি কেন, 1,000। তাহলে 1,000 টাকার যদি ডাল বিক্রি করো তাহলে ক্ষতি হয় কত টাকা, 20 টাকা ক্ষতি হয়। 1,000 টাকার ডাল বিক্রি করে 20 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা মানে 100 টাকার ডাল বিক্রি করলে কত ক্ষতি হবে, 100-র মধ্যে কত, তাই না? টোটালটার উপর পার্সেন্ট, টোটাল। ওভারঅল কত, ওভারঅল 1,000 টাকার ডাল বিক্রি করে 20 টাকা ক্ষতি। 1,000 টাকার ডাল বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়, তাহলে 100-র মধ্যে কত ক্ষতি হবে? তাহলে 3-0 ক্যান্সেল, 1 ক্যান্সেল, তার মানে 2% ক্ষতি হবে। তাহলে ক্ষতি না, -2। তোমরা কি আমার ভাষা বুঝতে পারলে? বলো হ্যাঁ কিনা। টোটাল এটা ওভারঅল ক্ষতিটা বার করে নেব। 1,000 টাকার ডাল বিক্রি করে 20 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত ক্ষতি হবে? 1,000 টাকার ডাল বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত ক্ষতি হবে, রাইট? চলো, এই দুইটা আর ডিফারেন্স এখানে, দুইটা সেম না, তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করো, 3%। আর দুইটা আলাদা না, তাহলে যোগ হবে। তাহলে বলো 20 আর 2 যোগ করো, 22। দুইটা আলাদা হলে যোগ হবে। তাহলে রেশিও করো, পার্সেন্ট ক্যান্সেল। তাহলে প্রথমে 3 ভাগ, পরে বিক্রি করবে 22 ভাগ। তাহলে টোটাল কত টাকার, টোটাল ডাল বিক্রি করবে 25 ভাগ। ওকে, তাহলে 5% ক্ষতিতে কত টাকার, তাহলে টোটাল 25 ভাগ ডাল বিক্রি করা হয়, 25 ভাগ। আর প্রশ্নে কত দেওয়া আছে, টোটাল কত টাকার ডাল বিক্রি করা হয়, 1,000 টাকার ডাল। প্রথমে কত, পরে কত, ওভারঅল কত। তাহলে টোটাল 25 ভাগ ডাল বিক্রি করা হয়, 25 ভাগের ভ্যালু কত, 1,000 টাকা, তাই না? 25-এর ভ্যালু যদি 1,000 হয়, কত গুণ, 4-25 100, আর 2টা শূন্য, সরি একটা শূন্য, 40 গুণ। তাহলে প্রথমে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করা হয়, 22 ভাগ। 22-এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 40 গুণ, 40 দিয়ে গুণ করো, 880 টাকার, তাই না? টোটাল 25 ভাগ ডাল বিক্রি করা হয়, 25-এর ভ্যালু যদি 1,000 হয়, তাহলে 5% ক্ষতিতে ডাল বিক্রি করা হয় 22 ভাগ। 22-এর ভ্যালু কত, এটাও 40 গুণ। তাহলে 22-কে 40 দিয়ে যদি গুণ করো, তাহলে 880 টাকার, বুঝলে? টোটাল 25 ভাগ ডাল বিক্রি করা হয়, 25-এর ভ্যালু 1,000 হইলে, তাহলে 5% ক্ষতিতে বিক্রি করা হয় 22 ভাগ ডাল, 22-এর ভ্যালু কত হবে, তাহলে এটাও 40 গুণ, তার মানে 880, রাইট ফান্ডা বস? তো দেখো 16 নম্বরে কি বলছে, হ্যাঁ, এক ব্যক্তি দুটি বই 600 টাকায় কেনেন। প্রথম বইটি 20% ক্ষতিতে, দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, রাইট? তাহলে এলিগেশন দেওয়া যাবে, অবশ্যই এলিগেশন দেওয়া যাবে। প্রথম বই আর একটা হচ্ছে দ্বিতীয় বই। প্রথমটায় কত পার্সেন্ট ক্ষতি হয়, 20% ক্ষতি হয়, তো মাইনাস সিম্বল দিয়ে প্রকাশ করলাম। আর দ্বিতীয়টায় 60% লাভ হয়, তাহলে এটা প্লাস সিম্বল দিয়ে প্রকাশ করি, প্লাস 60%। প্রথমটায় 20% ক্ষতি, দ্বিতীয়টায় 60% লাভ। আর মাঝখানে কি লিখবো, ওভারঅল লাভ বা ক্ষতির পরিমাণ, রাইট? দেখো, দুটি দ্রব্য বিক্রি করে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে লাভ বা ক্ষতি হয় না, তাহলে মোটের উপর আমরা কি ধরতে পারি, 0%। লাভও নাই, লসও নাই, রাইট? 0%। কত লাভ, 0%। 0 বলতে না লাভ না লস, রাইট? লস হইলে মাইনাস হইতে, লাভ হইলে প্লাস, 0 মানে না লাভ না লস, রাইট? এবার এই দুটো ডিফারেন্স এখানে শর্ট হবে, 20 থেকে 0 গেলে 20 হবে, চিহ্ন অ্যাভয়েড করো। পার্সেন্ট ক্যান্সেল, 20 দিয়ে ক্যান্সেল করো, 3 20 60, 20 ওকে 20, রাইট? তাহলে বলো, তাহলে দুটি বইয়ের টোটাল দাম কত বলে দেখি, তোমরা বলে স্যার 3 আর 1 যদি যোগ করা হয় 4 ভাগ। দুটি বইয়ের টোটাল দাম কত বলে দেখি, 4 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল দাম কত টাকা, 600 টাকা। তাহলে বস 4 এর ভ্যালু যদি 600 হয়, কত গুণ, তোমরা বলবে স্যার 150 গুণ। তাহলে বলছে প্রথমটার দাম কত, প্রথমটার দাম হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 150 গুণ। 3 দিয়ে 150 কে গুণ করো, তাহলে বলবে 450 টাকা, রাইট? দুটি বইয়ের টোটাল দাম 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 600 হয়, তাহলে প্রথমটার দাম 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত হবে বস, তাহলে তোমরা বলবে স্যার 3 এর ভ্যালু হবে 450 টাকা, রাইট ফান্ডা? চলো, এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10.80 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন। তাহলে খেয়াল করো, হ্যাঁ, দুধের সঙ্গে কি মেশানো হচ্ছে, জল। আগে দামগুলো খেয়াল করো, দুধের দাম কত, খাঁটি দুধের দাম হচ্ছে 10 টাকা লিটার, আর জল ফ্রিতে পাওয়া যায়, তাহলে জলের দাম কত ধরবো, 0। এবার প্রশ্ন হলো স্যার জল তো কিনতেও পাওয়া যায়, জল যদি কিনা হতো তাহলে জলের দাম দেওয়া থাকতো, দেওয়া নাই যেহেতু আমরা 0 দিলাম। তো দুধের দাম 10 টাকা লিটার, আর জল ফ্রিতে পাওয়া যাচ্ছে 0।
হ্যাঁ, তাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ কত টাকা দরে বিক্রি করা হয়? 10.8 টাকা লিটার দরে বিক্রি করা হয়। এর ফলে তার 20% লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য কত? 10.8 টাকা। এটা তো বস বিক্রয় মূল্য। এখান থেকে আসো আমরা ক্রয় মূল্যটা বার করি। ক্রয় মূল্য কিভাবে বার করবে? বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বসে উপরে 10.8। এটা বস বিক্রয় মূল্য। তাহলে তোমরা বলবে স্যার নিচেও আসবে বিক্রয় মূল্য, উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 20% লাভ মানে কি বলো দেখি? তোমরা বলবে স্যার 20% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 ভাগ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 20। তার মানে কত ভাগ? 120 ভাগ। বিক্রয় মূল্য কত ভাগ? 120 ভাগ। উপরে যা বসাবে নিচেও তাই। আর যেটা বার করব, কি বার করব বলে দেখি? ক্রয় মূল্য বার করব। ক্রয় মূল্যের সামনে ক্রয় মূল্য কত বস? 100 ভাগ, রাইট? তো দশমিক সরাও, নিচে আসবে দশমিকের জন্য একটা এক, পরে এক ঘর একটা শূন্য। উপরে 200, নিচে 200 ক্যান্সেল, এক না লিখলে হয়। 12 দিয়ে ক্যান্সেল করো, 9 12 108। তাহলে কত হয়? আচ্ছা 9 ওকে 9। তাহলে বলো, তাহলে জল মিশ্রিত দুধের দাম কত টাকা? 9 টাকা। এই দুইটা আর ডিফারেন্স কত? এখানে 9 হবে, আর এখানে 10 থেকে 9 বিয়োগ করো, তাহলে তোমরা বলবে স্যার 1 হবে, রাইট? তাহলে এলিগেশন যদি করো, রাইট, তাহলে দুধের পরিমাণ 9 ভাগ আর জলের পরিমাণ কত ভাগ? 1 ভাগ, রাইট? 9 ভাগ দুধের সঙ্গে 1 ভাগ জল মিশানো হয়, তাহলে বার করতে বলছে কত শতাংশ জল মিশানো হয়। ক্লিয়ার? এত দূর দুধের দাম, জলের দাম, আর এখানে মাঝখানে জল মিশ্রিত দুধের বিক্রয় মূল্য বসাইলে হবে না বস, ক্রয় মূল্য বসাইতে হবে, রাইট? 10.8 টাকায় বিক্রি করলে 20% প্রফিট হয়। তাহলে ক্রেনা দাম কত? উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো সেটা সামনে। তাহলে টোটাল বলো দেখি, 9 ভাগ দুধ 1 ভাগ জল, টোটাল মিশ্রণ কত? 9 আর 1 যোগ করো, তোমরা বলবে স্যার টোটাল মিশ্রণ হচ্ছে বস 10 ভাগ, তাই না? 9 আর 1 যোগ করো, টোটাল মিশ্রণ 10 ভাগ। নিচে লেখো টোটাল মিশ্রণ হচ্ছে 10 ভাগ। 10 ভাগের মধ্যে জল আছে কত ভাগ? 1 ভাগ। শতকরা মানে 100 এর মধ্যে কত, রাইট? তাই না? টোটাল 10 ভাগ, 9 ভাগ দুধ 1 ভাগ জল, টোটাল মিশ্রণ 10 ভাগ। 10 ভাগের মধ্যে 1 ভাগ জল আছে, তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত? তাহলে 10 দিয়ে 100 এর ক্যান্সেল করো, 10 10 100। তাহলে 10 আর 1 গুণ করো, 10%, রাইট? ক্লিয়ার? দুধের পরিমাণ 9 ভাগ, জলের পরিমাণ 1 ভাগ, টোটাল মিশ্রণ 10 ভাগ। 10 ভাগের মধ্যে 1 ভাগ জল আছে, শতকরা মানে 100 এর মধ্যে কত? জলের পরিমাণ বার করব, জল উপরে, নিচে টোটাল মিশ্রণ। টোটাল মিশ্রণ যদি বলো তাহলে তোমরা বলবে স্যার টোটাল মিশ্রণ হচ্ছে কত ভাগ? 10 ভাগ। 10 ভাগের মধ্যে 1 ভাগ জল আছে, তাহলে শতকরা যদি বলো 100 এর মধ্যে কত? 10%, রাইট? চলো এবার আসো আমরা নেক্সট কনসেপ্টে যাব। হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, এতক্ষণ আমরা কি করছিলাম বলে দেখি? এলিগেশন দিচ্ছিলাম। এবার উল্টো এলিগেশন। এলিগেশন দিয়ে আমরা কি বার করছিলাম বলো দেখি? এলিগেশন দিয়ে আমরা রেশিও বার করছিলাম। মন দিয়ে শোনো, কনসেপ্টটা যদি দেখো, মনে করো একটা কনসেপ্ট বুঝে নাও, খেয়াল করো। হ্যাঁ, এখানে দেখো, মনে করো দুই রকমের চা, একটা 60 টাকা লিটার, সরি 60 টাকা কেজি। দুই রকমের চা, একটা প্রথম প্রকার আর একটা দ্বিতীয় প্রকার। হ্যাঁ, আর দ্বিতীয় প্রকার চার দাম হচ্ছে 80 টাকা কেজি। দুইটা মেশানো হলো, মিশ্র চার দাম কত বলে দেখি? মিশ্র চায়ের দাম মনে করো সাপোজ 72 টাকা কেজি, রাইট? তাহলে প্রথম প্রকার চার দাম 60 টাকা, দ্বিতীয় প্রকার চার দাম 80 টাকা, রাইট? আর মিশ্র দুইটা মেশানো হয়েছে, কোন না এটা কিছু এটা কিছু, দুইটা মেশানোর পর মিশ্র চায়ের দাম দাঁড়ায় 72 টাকা। পরে আমরা কি করি? এলিগেশন দিলে এই দুইটার ডিফারেন্স এখানে লিখি 8, আর এই দুইটার ডিফারেন্স এখানে লিখি 72 থেকে 60 বিয়োগ করো 12, রাইট? খেয়াল করো, পরে ছোট করি 4 দুগুণে 8, রেশিও করলে 2:3। আচ্ছা রেশিওতে পরে যাই, মন দিয়ে শোনো, তাই না? পরে ছোট করি, রেশিও করি। হ্যাঁ, ফার্স্টে তো ডিফারেন্স, পরে ছোট করি। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে মিশ্র চায়ের দাম, সে মিশ্র ডাল হোক চিনি হোক যাই হোক, দেখো এটার থেকে বেশি আর এটার থেকে কম, মাঝামাঝি হবে। দেখো এই দুইটার মাঝামাঝি, একটার থেকে বেশি ছোটটার থেকে বড়, আর বড়টার থেকে ছোট হবে, মাঝামাঝি জায়গায় হবে, হ্যাঁ কি না? মিশ্র চায়ের দাম হোক, ডাল হোক, চিনি হোক, মিশ্র দামটা হচ্ছে এটার ছোটটার চেয়ে বড় আর বড়টার চেয়ে ছোট। আরেকটা মন দিয়ে শুনো, খুব ভালোভাবে ফলো করো বস, এই দুইটার ডিফারেন্স কত? 20। আর এই দুইটা যোগ করো, দেখো 8 আর 12 যোগ করো 20। রেশিও করার আগে 8 আর 12 যোগ করো 20। সে পরে ছোট করে 4 দুগুণে 8, 3 4 12 সেটা করবে, ঠিক আছে। কিন্তু দেখো ছোট করার আগে এই দুইটার ডিফারেন্স কত? 8, এই দুইটার ডিফারেন্স 12, এই দুইটা যোগ করো কত? 20 হয়। আর এই দুইটার ডিফারেন্স কত? 20। আরেকটা এক্সাম্পল দিই, মনে করো দুই রকমের চাল আছে, চাল। হ্যাঁ,
প্রথমটার দাম মনে করো 30 টাকা, আর দ্বিতীয়টার দাম মনে করো 40 টাকা, আর মিশ্র চালের দাম মনে করো সাপোজ 37 টাকা। দেখো এইটার চেয়ে বড় আর এটার চেয়ে ছোট হবে সবসময় দুইটার মাঝামাঝি, 30-এর চেয়ে বড় আর 40-এর চেয়ে ছোট। এই দুইটার ডিফারেন্স কত খেয়াল করো, 3, আর এই দুইটার ডিফারেন্স কত 7। এটা তো ছোট করাও যায় না, বলো দেখি এই দুইটা যোগ করো তার মানে কত হয় 10 হয়, আর এই দুইটার ডিফারেন্স করো খেয়াল করো 10। তাহলে এই দুইটার ডিফারেন্স যত হবে আর এই দুইটার যোগফল কিন্তু বস ততই হবে কিন্তু। হ্যাঁ আসো তাহলে এই কনসেপ্টটা দিয়ে আমরা মন দিয়ে শুনো। হ্যাঁ দুই রকমের আলু আছে, প্রথমটার দাম কত টাকা 4 টাকা, আর দ্বিতীয়টার দাম কত টাকা 6 টাকা। মিশ্র আলুর দাম কত দাও নাই, পরে এলিগেশন করলে দুইটার এই দুইটার ডিফারেন্স এখানে আর এই দুইটার ডিফারেন্স এখানে, দুইটার রেশিও করলে কত 2:3। তাহলে মন দিস, হ্যাঁ কি না? নরমালি এইটার দাম থেকে আমরা কি করি বলে দেখি, এলিগেশন দিয়ে এটা বার করি, প্রথমটার দাম এত দ্বিতীয়টার দাম এত, মিশ্র আলুর দাম দেওয়া থেকে আমরা ডিফারেন্স করি, রেশিও বার করি। এবার রেশিও দেওয়া আছে বলছে এই মিশ্র আলুর দাম কত, তো আমরা এখানে কি কনসেপ্ট ইউজ করব, এই দুইটার ডিফারেন্স কত বলো দেখি 2, তাহলে এই দুইটার যোগ ফলে তোমার কত বলো তো, বানাইতে হবে 5 আছে তো 2 আর 3 যোগ করো। এই দুইটার ডিফারেন্স যদি 2 হয়, মন দিয়ে শুনো, এই দুইটার ডিফারেন্স 10, এদের যোগ ফলে 10, এই দুইটার ডিফারেন্স 20 হলে এদের যোগ ফলে 20 হবে। তাহলে আসো ভাই, এদের ডিফারেন্স যদি 2 হয় তাহলে এটারও 2 বানাইতে হবে। বলো দেখি 5-এর সাথে কত গুণ করলে 2 হয়, 5-এর সঙ্গে যদি 0.4 গুণ করো তাহলে 4-5 20, দেখো 1 ঘর আগে 2 হয়, তাই না? 5-এর সাথে 0.4, 4-5 4 গুণ করে 1 ঘর আগে 2.4-5 20, পরে 1 ঘর আগে 2.2 হয়, তাহলে এটারে 0.4 দিয়ে গুণ করতে হবে। এইটা যদি 2 হয় তো এই দুইটার যোগ ফলে 2 বানাইতে হবে। তো এটা 5 আছে 0.4 দিয়ে গুণ করলে 2 হয়, এটারে 0.4 দিয়ে গুণ করলে এটাও 0.4 হবে, 3 4 12, 1 ঘর আগে 2। তাহলে তোমরা বলবে স্যার এটাও 0.4, তাহলে 0.4 দোকানে 8। খেয়াল করো এবার দেখো 0.8 আর 1.2, দুইটার যোগফল 2, এদের ডিফারেন্স 2 হলে এটারও 2 বানাও। 5 রে কত দিয়ে গুণ করলে 2 হয়, 0.4, 4-5 20, 1 ঘর আগে 2.2 হয়, রাইট? তাহলে খেয়াল করো এই দুইটার ডিফারেন্স কত হবে 0.8, আর এই দুইটার ডিফারেন্স কত হবে 1.2। খেয়াল করো তাহলে মিশ্র আলুর দাম কত হবে, যে কোনো একটা দিয়ে খেয়াল বার করতে পারো, এইটার চেয়ে বড় হবে, 4-এর চেয়ে বড় আর 6-এর চেয়ে ছোট। তো ছোটটা দিয়ে খেয়াল করো, হ্যাঁ এটা দিয়ে ইসে করো সুবিধা হবে। 4-এর চেয়ে বড় হবে আর 6-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে বড় একটা কিছু হবে যে দুইটা বিয়োগ করলে 1.2 হবে। তাহলে বলো দেখি এনে কত দিলে বলো দেখি, এনে 1.2 হবে না, এই দুইটার বিয়োগ ফলে 1.2 হবে, আর একটা ভাবলে হবে এদিকে 0.8 হবে, একটা ভাবলে হলো, তুমি ছোটটা টার্গেট করো। তাহলে এখানে কত দিলে মিলবে বলো দেখি, এখানে তোমরা বলবে স্যার 5.2 দিলে মিলবে। 5.2 থেকে যদি 4 বিয়োগ করো 1.2, আর এখানে 9 মানে একটা দশমিক দিয়ে শূন্য, দেখো 60 থেকে 52 গেলে 8, 1 ঘর আগে 2। একটা ছোটটা টার্গেট করো, এটার চেয়ে বড় হবে, কত হবে, এখানে 1.2 আছে, এটা 5.2 দিতে হবে, 5.2 থেকে 4 বিয়োগ করো 1.2, তাহলে এখানে সুন্দর করার জন্য একটা শূন্য দিতে পারো, তাহলে কত হবে, মিশ্র আলুর দাম কত 5.2। বুঝা গেল কি বললাম? সেম কনসেপ্টের আরো করব আমরা, তবু আমি আরেকবার বলে নিচ্ছি। এই দুইটার ডিফারেন্স কত 2, তাহলে এই দুইটার যোগফল 2 হবে। এবার স্যার যোগফল তো 5 আছে, তাহলে 2 বানাবো, 0.4 দিয়ে গুণ করলে 2 হয়, এটা 0.4 হইলে এটাও 0.4 গুণ 1 2, আর এটাও 0.8। এবার তাহলে এটা এমন একটা হবে, এটার চেয়ে বড় হবে আর এটার চেয়ে ছোট হবে, এটাই টার্গেট করো, এটার চেয়ে বড় হবে, এটারই টার্গেট করো, ছোটটার চেয়ে বড় হবে, কত হবে, যাতে বিয়োগ করলে 1.2 হয়। তাহলে 4-এর থেকে 1.2 বড় হবে। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে যদি 1.3 থাকতো তাহলে 4-এর থেকে 1.3 বড় হইতো, বুঝছো না? এই দুইটা বিয়োগ করলে 1.2 হবে, তার মানে এটা 1.2 বড় হবে, বড়। 4-এর সঙ্গে 1.2 যোগ করলে 5.2, সুন্দর করার জন্য একটা শূন্য নিলাম। সেম কনসেপ্টের আসো বস আরেকটা করি, আর একটা না বেশ কয়েকটা করবো, আসো ভাই। হ্যাঁ 8 টাকা কেজি ধরে এক প্রকার নুন, 2 প্রকার নুন, একটার দাম 8 টাকা আর একটার দাম 11 টাকা। 2 প্রকার নুন মেশানো হয়েছে, মিশ্র নুনের দাম কত জানি না, পরে আমরা এলিগেশন দিলে কি রেশিও পাই না, দুইটা কি অনুপাতে মেশানো হয় 1:2। বলো তাহলে এই দুইটার ডিফারেন্স কত 3, তাহলে তোমরা বলবে স্যার এই দুইটার যোগফল কত হইতে হবে 3 হইতে হবে। এটা তো বাই চান্স হালকা করে দিল, এদের ডিফারেন্স 3, এদের যোগফল 3, যদি আলাদা হইতো তো সেম বানাইতে হইতো। বুঝা গেল? এই দুইটার ডিফারেন্স যত হবে এই দুইটার যোগফল বস তত হবে, যদি সেম হয় তো ভালো, নাইলে গুণটুন করে সেম বানাইতে হইতো।
এবার এটা কত হবে, এটা 8-এর চেয়ে বড় হবে, 11-এর চেয়ে ছোট হবে, এমন একটা জিনিস যাতে দুইটা বিয়োগ করলে 2 হবে, এই দুইটা তো দুইটার বিয়োগফল 2, ছোটটাকে টার্গেট করে এটার চেয়ে বড় হবে, কত বড়, এখানে 2 আছে না, তাহলে 2 বড় হবে, 8 আর 2 যোগ করে 10, একটা টার্গেট করো, দুইটা ভাবতে হবে না, দেখো 10-এর থেকে 8 গেলে 2 আর এদিকে 11 থেকে 10 গেলে 1, তাহলে মিশ্র নুনের দাম কত টাকা হবে, 10 টাকা, তাই না? এইটা দেওয়া ছিল না, এইটা রেশিও দেওয়া আছে, এই দুইটার ডিফারেন্স 2 হবে, তাহলে এটা 8-এর থেকে 2 বড় হবে 10, দেখো 10-এর থেকে 8 গেলে 2, একটা মিললে আরেকটা অটোমেটিক মিলবে, রাইট? আসো সেম কনসেপ্টের আরো এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি ধরে কেনেন, আর 60 কেজি নুন 10% লাভে, বাকি নুন 20% লাভে বিক্রি করেন, রাইট? তাহলে প্রথমে কিছু বিক্রি করে, পরে কিছু বিক্রি করে, প্রথমে বিক্রি করে 10% লাভ হয়, আর বাকি বিক্রি করে 20% লাভ হয়। ওভারঅল কত লাভ আমরা জানি না, আর এলিগেশন দিলে কি পাওয়া যাবে, কোয়ান্টিটি পাওয়া যাবে। প্রথমে কত কেজি বিক্রি করে বলে দেখি, 60 কেজি, তাহলে টোটাল 100 কেজির মধ্যে প্রথমে বিক্রি করে 60 কেজি, আর পরে বিক্রি করবে কত কেজি, 40 কেজি, তাহলে রেশিও যদি করো না, তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 30:2, তাই না? খেয়াল করো আমরা এলিগেশন কিভাবে দিই, প্রথমে কতটুক লাভ হয়, বাকি কি চাল নাকি, হ্যাঁ, বাকি নুন বিক্রি করে কত লাভ হয়, প্রথমে বিক্রি করে কত লাভ, বাকি নুন বিক্রি করে কত লাভ, মাঝখানে দিই ওভারঅল লাভ, পরে এলিগেশন দিলে কোয়ান্টিটি পাওয়া যায়, প্রথমে কতটুক বিক্রি করে, পরে কতটুক। এবার প্রথমটায় লাভ দেওয়া আছে, পরেরটায় লাভ দেওয়া আছে, ওভারঅল কত লাভ হয় সেটা দেওয়া নেই, কিন্তু এই রেশিওটা দেখো দেওয়া আছে বলতে এটা বার করা যায়। প্রথমে বিক্রি করে 60 কেজি, তার মানে পরে বিক্রি করবে 40 কেজি, তাই না? টোটাল 100 কেজি না, 100 কেজির মধ্যে প্রথমে বিক্রি করবে 60 কেজি, তার মানে স্যার পরে বিক্রি করবে 40 কেজি, রেশিও করো 30:2, রাইট? এইটা দেওয়া নেই, রেশিও দেওয়া আছে, সেম আগের কনসেপ্ট, এই দুইটা দেওয়া ছিল, এইটা দেওয়া ছিল না, আর রেশিও দেওয়া আছে, এখানেও সেম, প্রথমটায় লাভ, পরেরটায় লাভ, ওভারঅল লাভ দেওয়া নেই, কিন্তু রেশিওটা দেওয়া আছে 30:2, তাহলে মন দিয়ে শুনে এই দুইটার ডিফারেন্স কত, 10, তাহলে এই দুইটা আর যোগ করো তো কত হয়, 5, এদের ডিফারেন্স যদি কি লিখলাম, এদের ডিফারেন্স যদি 10 হয়, তাহলে তোমরা বলবে স্যার এটাকেও 10 বানাইতে হবে, কি বানাইতে হবে, 10, এদের ডিফারেন্স 10 হলে এদের যোগফল 10 বানাইতে হবে, কত দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, এইটা 2 গুণ হলে তোমরা বলবে স্যার এটাও 2 গুণ, 3 দুগুণে 6, ওকে, তোমরা বলবে স্যার এটাও 2 গুণ, 2 দুগুণে 4, এদের ডিফারেন্স যদি 10 হয়, তাহলে এই দুইটার যোগফল 10 হবে, 3 আর 2 যোগ করলে 5, 10 বানাইতে গেলে এটারে 2 দিয়ে গুণ করো, 10, এটাও 2 গুণ হবে, 2 দুগুণে 4, এটাও 2 গুণ হবে, 3 দুগুণে 6, রাইট? চলো, তাহলে এবার এইটা কত হবে, খেয়াল করো, এইটা এমন একটা সংখ্যা হবে যাতে, খেয়াল করো, এই দুইটার ডিফারেন্স কত হবে বলো দেখি, 6 হয়, হ্যাঁ, আর এই দুইটার ডিফারেন্স কত হবে বলো দেখি, 4, সে পার্সেন্ট দিতে পারো, পার্সেন্ট দিয়ে দাও না, অসুবিধার কি আছে, দুই জায়গায় পার্সেন্ট দিলাম, এইটার চেয়ে বড় হবে আর এইটার চেয়ে ছোট হবে, তাহলে ছোটটারই টার্গেট করো, এটার চেয়ে বড় হবে, কত বড় হবে, যাতে বিয়োগ করলে 4 হয়, তাহলে তোমরা বলবে স্যার এটার চেয়ে এটা 4 বড় হবে, 14 হবে, দেখো 14 থেকে 10 বিয়োগ করলে 4, আর 20 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 6 হয়, এইটা কত হবে, এটা এমন একটা জিনিস হবে, এটার চেয়ে বড়, এটার চেয়ে ছোট, এটার চেয়ে বড় হবে না, এটাকে টার্গেট করো, ছোটটার চেয়ে বড় হবে, ছোটটাকে টার্গেট করো, কত বড়, যাতে বিয়োগ করলে 4 হয়, তার মানে 4 বড় হবে, 4, যদি এখানে 5 থাকে তার মানে 5 বড় হবে, এখানে 6 থাকলে 6 বড় হবে, একটা মিলাও আর একটা অটোমেটিক মিলবে, দেখো 20 থেকে 14 বিয়োগ করলে 6, তাহলে ওভারঅল কত পার্সেন্ট লাভ, 14% লাভ, রাইট? চলো আসো, 1000 টাকায় কিছু লেবু কিনে প্রথমে 2/3 অংশ হচ্ছে 15% লাভে, বাকি অংশ 10% লাভে বিক্রি করে, মানে টোটাল সর্বসাকুল্যে কত লাভ হয়, তাহলে প্রথমে বিক্রি করে 15% লাভ হয়, আর বাকি লেবু বিক্রি করে 10% লাভ হয়, ওভারঅল কত লাভ হয় সেটা আমরা জানি না, কিন্তু রেশিও দেওয়া আছে, রেশিওটা বার করো তো, অন্য জায়গায় একটু বার করে নাও, নাকি এখানেই করবে, প্রথমে 2/3 অংশ বিক্রি করে, প্রথমে বিক্রি করে 3 ভাগের মধ্যে 2 ভাগ, প্রথমে 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করে, তাহলে বাকি থাকবে কত ভাগ, 3 ভাগের 1 ভাগ, রাইট? তাহলে প্রথমে 2 ভাগের মধ্যে প্রথমে কত বিক্রি করে বলো দেখি, টোটাল 3 ভাগ না, 3 ভাগের মধ্যে বিক্রি করে 2 ভাগ, তাহলে বাকি থাকবে কত ভাগ, বাকি থাকবে 1 ভাগ, প্রথমে 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করে, তাহলে বাকি থাকবে 3 ভাগের 1 ভাগ, তাহলে রেশিও যদি করো না, তাহলে 3 3 ক্যান্সেল, তার মানে কত হবে, তোমরা বলবে স্যার 2:1, 2:1,
বলো হয় কিনা? এতদূর বুঝলে কি ভাই? প্রথমে 3 ভাগের 2 ভাগ, তাহলে পরে বিক্রি করবে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি হয়ে গেল, বাকি 1 ভাগ থাকবে। আরে হ্যাঁ কি না? 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করলো, বাকি থাকবে 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, রেশিও করো 2:1। তাহলে এই দুইটা আর ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার এই দুইটার ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এই দুইটা আর যোগফল কত? 3 না? সে পার্সেন্ট দিয়ে দেবো, সুবিধার কি আছে? তাহলে এইটার 5 আছে, তাহলে এটারও 5 বানাইতে হবে। বলো দেখি 3 এর সাথে কত গুণ করলে 5 হবে? বলো বলো ভাই, 3 এর সাথে কত গুণ করলে 5 হবে? দেখো 5/3। 3 এর সাথে 5/3 গুণ করলে 3 3 ক্যান্সেল হবে, তার মানে কত হবে? 5%। 5 হবে 5। এদের ডিফারেন্স 5 আছে, তাহলে এটারও 5 বানাইতে হবে। 3 কে কত দিয়ে গুণ করলে 5 হয়? 5/3, তাহলে 3 3 কাটা যাবে, 5 হবে। কত দিয়ে গুণ করতে হয়? 5/3, তাহলে তোমরা বলবে স্যার এটাও 5/3 দিয়ে গুণ করবো। তাহলে 5 দুগুণে 10/3। তোমরা বলবে স্যার এটাও 5/3 গুণ হবে, তাহলে 5/3। 5/3 মানে 3 কে 3, 1 পূর্ণ 2/3। ফ্র্যাকশনে নিয়ে আসো। 3/10 মানে 3 দিয়ে 10 কে ভাগ করো, 3 পূর্ণ 1/3। রাইট? চলো, আর এটা 1 পূর্ণ পার্সেন্ট দিয়ে দিতে পারো দুই জায়গাতে, এখানে এখানে। স্যার কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এই দুটোর ডিফারেন্স যদি 5 হয়, তাহলে এই দুটোর যোগফল 3 আছে না? 3 এর সঙ্গে 3 কে কত দিয়ে গুণ করলে 5 হবে? 5 বানাইতে হবে। তাহলে তোমরা বলবে স্যার 5/3। 5 বানাবো, 5 উপরে 7 বানাইতে হলে 7 উপরে, আর 3 3 কাটা যাবে, তাই না? যদি 7 বানাইতাম, যদি বলতো 3 কে 7 বানাইতে হবে, 7/3 দিয়ে গুণ। 11 বানাইতে হলে 11/3। 5 বানাবো, 5 উপরে, আর 3 কাটার জন্য নিচে 3। এইটা 5/3 হলে এটাও 5/3। 10/3 মানে 3 পূর্ণ 1/3, আর 5/3 মানে 1 পূর্ণ 2/3। এবার বলো এনে কি হবে? তাহলে ওভারঅল পার্সেন্টটা কি হবে বলো দেখি? ওভারঅল পার্সেন্ট এই দুইটার মিডিলে থাকবে। 15 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে বড়। ছোটটাকে টার্গেট করো, তাহলে সুবিধা হবে। 10 এর চেয়ে বড় কত বড় হবে? যাতে দুইটার বিয়োগ করলে 3 পূর্ণ 1/3। এইটা আর চেয়ে বড় হবে কত? বিয়োগ করলে 3 পূর্ণ 1/3 না? তাহলে এটা 3 পূর্ণ 1/3 বড় হবে, 13 পূর্ণ 1/3%। 13 পূর্ণ 13 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 3 পূর্ণ 1/3%। ছোটটাকে টার্গেট করবে। এটা ঠিক এই দুইটার বিয়োগফল, এটার চেয়ে বড়, এটার চেয়ে ছোট। কত বড় হবে? এই দুইটা বিয়োগ করলে 3 পূর্ণ 1/3 হবে। তাইলে এটা 10 এর চেয়ে 3 পূর্ণ 1/3 বড় হবে, মানে 13 পূর্ণ 1/3। এনে যদি থাকতো 4 পূর্ণ 1/3, তাহলে 10 এর থেকে 4 বড় হইতো, 14 পূর্ণ 1/3। এই দুইটার ডিফারেন্স এত। দেখো 15 থেকে 13 পূর্ণ 1/3 বিয়োগ করলে 1 পূর্ণ 2/3 হবে। রাইট? তাহলে ওভারঅল কত লাভ হবে? 13 পূর্ণ 1/3%। এখন বোঝানোর জন্য লেখালেখি করছি। স্যার খুব জটিল মনে হচ্ছে, জটিল না, বস সিম্পল কনসেপ্ট ভাই। রাইট? আসো সেম। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে, কত টাকায় কিনে এটা দরকারই নেই। প্রথমে কত পার্সেন্ট লাভ হয়? 20%। আর পরে কত পার্সেন্ট লাভ হয়? 10% ক্ষতি। আর মাঝখানে ওভারঅল এই দুইটার রেশিও করো তো। রেশিওটা রাফে করে প্রথমে বিক্রি করে 7 ভাগের 5 ভাগ। তাহলে প্রথমে 7 ভাগের 5 ভাগ যদি বিক্রি হয়, তাহলে বাকি থাকবে 7 ভাগের 2 ভাগ। টোটাল 7 ভাগের মধ্যে 5 ভাগ বিক্রি হয়ে গেল, তাহলে বাকি থাকবে 7 ভাগের 2 ভাগ। তাহলে রেশিও করলে 7 7 ক্যান্সেল, তাহলে তোমরা বলবে স্যার 5:2। কত হবে ভাই? 5:2। এত দূর ক্লিয়ার? তোমরা বলবে স্যার ক্লিয়ার। প্রথমে 7 ভাগের 5 ভাগ, পরে বিক্রি করবে 7 ভাগের 2 ভাগ। রেশিও করো বস 5:2। ক্লিয়ার পান্ডা? তোমরা বলবে স্যার হ্যাঁ একদম ক্লিয়ার। এবার আসো মন দিয়ে শুনো। এই দুইটার যোগফল কত? সরি, এই দুইটার ডিফারেন্স। এই দুইটার ডিফারেন্স কত? দুইটা আলাদা কিন্তু, প্লাস আর একটা মাইনাস। তাহলে দুইটার ডিফারেন্স মানে যোগ হয়ে যাবে কিন্তু। 20 আর 10 30। দুইটার ডিফারেন্স 10 না কিন্তু, দুইটা আলাদা, একটা প্লাস আর মাইনাস। দুইটা আলাদা হলে কি হবে? ডিফারেন্স বার করতে গেলে যোগ হয় না? 20 আর 10 30। তাহলে খেয়াল করো, এই দুইটার যোগ হলো আমাদের কত বানাইতে হবে? 30 বানাইতে হবে। তাহলে 7 সঙ্গে কত গুণ করলে 30 হবে? 30 বানাইতে হবে না? এই দুইটা আর ডিফারেন্স 30, তাহলে এটারও 30 বানাইতে হবে। 30 বানাবো, 30 দিয়ে গুণ। 11 বানাইতে হলে 11 দিয়ে গুণ। আর 7 কে কাটার জন্য নিচে 7। তাহলে দেখো 7 7 ক্যান্সেল হবে। দেখো 30%। পার্সেন্ট দিয়ে দেবো, এখানে অসুবিধার কি আছে? তাহলে এইটার ডিফারেন্স 30 হলে এটারও 30 বানাইতে হবে। 30 মানে কত দিয়ে গুণ? 30 বানাবো, 30 দিয়ে গুণ। 25 বানাইতে হলে 25 দিয়ে গুণ। 7 কে কাটার জন্য নিচে 7। তাই 30/7 হলে এটাও 30/7 গুণ। তাহলে কত হবে? 5 30 150, আর নিচে 7। 150/7। তাহলে 150/7 মানে কত হবে? 150/7 মানে বুঝা গেল? এটারও 30/7 দিয়ে গুণ, এটারও 30/7 দিয়ে গুণ। তাহলে 30/7 দিয়ে গুণ করলে 60/7। হ্যাঁ, তাহলে 7 আসলে 56, 8 পূর্ণ 4/7।
আর এটা 7 দিয়ে যদি ভাগ করো 21.3/7 এত পার্সেন্ট, এনো পার্সেন্ট দিয়ে। ওকে, চলো 21.3/7 আর এখানে কত 8.4/7 হলো, হ্যাঁ কিনা? তাহলে এইটার এদের ডিফারেন্স 30 হলে এটারও 30 বানাইতে হবে, 7 এর সঙ্গে 30/7 গুনতে হবে। তাহলে এটা বোঝানোর জন্য দেখালাম 30/7 দিয়ে গুণ করলে 150/7 মানে 21.3/7 আর এটা কত হচ্ছে 8.4/7। ছোটটাকে টার্গেট করব, এটা -10 এর চেয়ে বড় হবে আর 20 এর চেয়ে ছোট। এবার এই দুইটার ডিফারেন্স কত হবে বলো দেখি 21.3/7। তাহলে মন দিয়ে শুনো এখানে কত দিলে মিলবে বলো দেখি। দেখো এই দুইটার ডিফারেন্স 21 হবে, তাহলে মন দিয়ে শুনো এটা মাইনাস আছে এখানে যদি 21 বানাইতে হবে না, দেখো 11 দিলে মিলে যায় 11.3/7। তোমরা বলবে স্যার এখানে হবে 11.3/7 প্লাস হবে কেন? দেখো একটা মাইনাস একটা প্লাস, 10 আর 11 যোগ করলে কি হবে 21 হবে। দুইটা আলাদা হইলে আরে ডিফারেন্স বার করবো না, ডিফারেন্স মানে কি দুইটা আলাদা হইলে যোগ, 10 আর 11 যোগ করে 21.3/7। আর এটা দেখো 20 থেকে 11 বিয়োগ করলে কত হবে 9 আর 3/7 বিয়োগ করলে 8.4/7। ওইটা অটোমেটিক বলবে, ছোটটা টার্গেট করে ছোটটা। এটা মাইনাস আছে, হ্যাঁ এই দুইটার ডিফারেন্স 21 হবে, তার মানে কত হবে বলো দেখি এটা 11.3/7 হবে। 10 আর 11 যোগ করলেই তো 21.3/7 হয়। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো বস? এই দুইটার ডিফারেন্স 21 হবে, তাহলে এটা -10 এটা প্লাস হবে বরাবর। 10 দুইটা আলাদা হলে যোগ হয় না, তাহলে 11.3/7 মানে কত হবে বলে দেখি। এটা হবে, এটা লাভ হবে, পার্সেন্ট গুলো উঠে নেই। হ্যাঁ কেন 7 × 77 যোগ 3 সম্পূর্ণ ভাঙা সমস্ত ভাঙা 80/7%, এত পার্সেন্ট লাভ হবে, ক্ষতি না। হ্যাঁ আসো নেক্সট। এক ব্যক্তি একটি দ্রব্যের 4/3 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? হ্যাঁ খেয়াল করো। হ্যাঁ তাহলে প্রথমে 4/3 বিক্রি করে 30% লাভে, খেয়াল করো। আর পরে কত, পরে বিক্রি করে 10% ক্ষতিতে, খেয়াল করো। এনে মোটের উপর কত লাভ হয় আমরা জানি না, এটা তো ইসে দিয়ে দেওয়া আছে, আমরা পার্সেন্ট দিয়ে বার করবো। প্রথমে বিক্রি করে 4/3, তার মানে পরে বিক্রি করবে 4/1, প্রথমে 3 পরে বিক্রি করবে 1, রেশিও করো 3:1, দুইটার ডিফারেন্স কত 30। ওকে, ওভারঅল কত লাভ হয় অনেকে বলবে দেওয়া আছে তো পার্সেন্ট দিয়ে বার করি, রাইট? তাহলে খেয়াল করো এই দুইটার ডিফারেন্স কত, দুইটা আলাদা না? হ্যালো দুইটা আলাদা, তাহলে কি হবে যোগ হবে 30 আর 10 যোগ করো 40। এই দুইটার ডিফারেন্স 40, তাহলে এটারও 40 বানাইতে হবে। এটা 4 আছে 10 দিয়ে গুণ করো 40, তাহলে এটা 10 গুণ মানে এটাও 10 গুণ, 3 × 10 = 30, এটাও 10 গুণ, 10 × 10 পার্সেন্ট দিয়ে দিতে পারো। হ্যাঁ তাহলে এই দুইটার ডিফারেন্স 30 হবে আর এই দুইটার ডিফারেন্স 10 হবে। তাহলে তোমরা কত বলবে? তোমরা বলবে স্যার এটা দেখো এই দুইটার ডিফারেন্স ছোটটাকে যদি টার্গেট করো এটা -10 হলে এটা +20 হবে। তাহলে না দুইটার ডিফারেন্স 20 আর 10 যোগ হবে, দুইটা আলাদা না যোগ হবে, আর 30 থেকে 20 বিয়োগ করলে 10। এইটার চেয়ে বড় আর এইটার চেয়ে ছোট, এটা 20 হবে। দেখো এই দুইটার ডিফারেন্স দুইটা আলাদা না যোগ হবে, আর দুইটা সেম বিয়োগ হবে। তাহলে ওভারঅল কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হয়, 20%, রাইট? কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হয়। তাহলে বস ওভারঅল 20% লাভ হয়, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না 20% এর ভ্যালু যদি কত হয় 200 হয়, কত গুণ? 10 গুণ। তাহলে মোট ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য হচ্ছে কত? টোটালটা 100% ধরি, তাহলে টোটাল ক্রয় মূল্য 100%, 100 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ, তার মানে 1000, রাইট? তো এলিগেশন দিয়ে সব করে যাচ্ছি, রাইট? পার্ট 1টা আমরা এলিগেশনের উপরেই সব করবো, রাইট? ক্লিয়ার কি? টোটাল 20% লাভ হয়, 20 এর ভ্যালু 200 হলে তাহলে টোটাল ক্রয় মূল্য 100 ভাগ 100 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ, তার মানে কত হবে বস? 1000 টাকা, রাইট? চলো, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেন, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। এবার দেখো, এবার আরেকটা কনসেপ্ট, হ্যাঁ মন দিয়ে শুনো। 700 টাকায় কিছু দ্রব্য কিনে প্রথমে 7/2 বিক্রি করবে, হ্যাঁ 10% ক্ষতিতে, প্রথমে বিক্রি করবে 10% ক্ষতিতে, আর বাকিটা কত লাভে বিক্রি করবে আমরা জানি না। এটা লাভ হবে কিন্তু কত আমরা জানি না। মোটের উপর কত লাভ হয় বলো দেখি? মোটের উপর লাভ হয় 15%, 15% লাভ হয়। এবার খেয়াল করো, হ্যাঁ আগের বার এইটা দেওয়া ছিল না,
এবার এইটা আছে ওভারঅল লাভ আছে, বাকি দ্রব্যে কত লাভ হয় এটা দেওয়া নেই। আর দেখো রেশিওটা দেওয়া আছে, এই দুইটার ডিফারেন্স করলে কত হবে, রেশিও কত দেওয়া আছে, প্রথমে বিক্রি করে 7/2 তাহলে প্রথমে যদি 2 ভাগ বিক্রি করে তাহলে বাকি থাকবে 7/5। সিম্পল, প্রথমে 2 ভাগ বিক্রি করলে বাকি থাকবে 5 ভাগ। তাহলে রেশিও যদি করো কত হবে, তোমরা বলবে স্যার রেশিও তো 2:5 হবে। কত হবে বস, 2:5। তাহলে খেয়াল করো 2:5 এটা রেশিও। হ্যাঁ, মন দিয়ে শোনো, এবারের কনসেপ্ট একটু আলাদা হবে। এবার এই দুইটার ডিফারেন্স আর এই দুইটার যোগফল এটা তো জানো না, এবার একটু অন্যভাবে ভাবতে হবে, মন দিয়ে শোনো। রাইট, হইল তো দূর। প্রথমে 2 ভাগ বিক্রি করবে, পরে বিক্রি করবে 5 ভাগ। তাহলে মানে প্রথমটাই কত লাভ, পরেরটাই কত লাভ, মাঝখানে ওভারঅল লাভ। এলিগেশন দিলে কি পাওয়া যায়, কোয়ান্টিটিটা পাওয়া যায় না, কোয়ান্টিটি দেওয়া আছে প্রথমে 2 ভাগ পরে ভাগ, এটা কত। তাহলে মন দিয়ে শোনো, একটু দূর আসো। এই দুইটা আর ডিফারেন্স কত বলো দেখি, দুইটা আলাদা হলে না যোগ হবে, যোগ করলে কত হয় 25%। তাহলে মন দিয়ে 25%। তাহলে 25% মন দিয়ে শুনো, 25% পরে কি হয়, ছোট যদি করে কত আসে, 5 আসে। দুইটা আলাদা না, যোগ হবে 25%, 25% ছোট করে কত আসলো, 5। কত দিয়ে ভাগ করলে আসে, 5 দিয়ে। তো এই দুইটার ডিফারেন্স এমন কিছু একটা হবে আমরা জানি না, সেটারে ছোট করলে কত হবে, 2 হবে। 2 5 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে। এই দুইটার ডিফারেন্স 25, এটারে ছোট করে 5 আসবে আমরা জানি, এই দুইটার রেশিও 2:5। তাহলে এই দুইটার ডিফারেন্স 25 না, তাহলে 25 কে ছোট করে নিশ্চয়ই 5 হবে, 5 দিয়ে ভাগ করলে 20 হবে। তো এই দুইটার ডিফারেন্স এমন একটা হবে যেটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে। এটারে যেমন এই দুইটার ডিফারেন্স 25, এই দুইটার ডিফারেন্স দুইটা আলাদা না, 25 কে ছোট করে 5 হবে, তাই না। আমরা রেশিও করবো না, এলিগেশনে কি হয়, ডিফারেন্স করে পরে রেশিও করি না। তাহলে এই দুইটার ডিফারেন্স 25 হয়, তাহলে আমরা দেখলাম 25 কে 5 দিয়ে ভাগ করলে এই রেশিওটা আসে। এই দুইটার ডিফারেন্স তো আমরা কত জানি না, এমন একটা হবে যাতে সেটাকে 5 দিয়ে, এটারে 5 দিয়ে কাটছো না, 5 দিয়ে ভাগ করছো, এটারেও 5 দিয়ে ভাগ করলে 2 হবে, তাই না। এটা কত হবে জানি না, কিন্তু আমরা এটা জানি এই দুইটার রেশিও 2:5। এটারে ছোট করে 2 হবে, এটারে ছোট করে 5 হবে। কত দিয়ে ভাগ করলে বলো দেখি, 5 দিয়ে কাটলাম, তাহলে এটারও 5 দিয়ে ভাগ করব, পরে 2 হবে। তো এটা কত হবে বলো দেখি, তোমরা বলবে স্যার এটা 10 হবে। কেন, 10 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, হ্যাঁ কি না। এটা 10 হবে, 10 5 দিয়ে ভাগ করলেই তো 2 হবে। তাহলে এই দুইটার ডিফারেন্স কত হবে, 10। তাহলে এই দুইটার ডিফারেন্স যদি 10 হয়, মন দিয়ে শোনো, এটার চেয়ে বড় আর এটার চেয়ে ছোট হবে, তাই না। এইটার চেয়ে ছোট হবে, তাহলে তোমরা বলবে স্যার এটা 25 হবে। এইটা মাঝখানে থাকে না, এটার চেয়ে বড় আর এটার চেয়ে ছোট, তাহলে তোমরা বলবে স্যার এটা 25 হবে। 25 থেকে 15 বিয়োগ করলেই 10, বুঝো নাই। দেখো এই দুইটা আর ডিফারেন্স 25, এই দুইটা আর ডিফারেন্স কত, 10। দেখো হিসাব মিলে কিনা, 10 5 দিয়ে 10 এ কাটো 2, 5 দিয়ে 25 এ কাটো 5। রেশিও দেওয়া আছে, রেশিও এই দুইটার ডিফারেন্স 25, 25 কে ছোট করে 5 হচ্ছে। আর এই দুইটার ডিফারেন্স এমন একটা হবে যেটারে ছোট করলে 2 হবে, তাহলে তোমরা বলবে স্যার এটা 10 হবে। কেন, এটারে 5 দিয়ে কাটা হচ্ছে, এটারও 5 দিয়ে কাটলে 2 হবে। বুঝতে পারছো আমার ভাষাটা, মন দিয়ে শুনো। তাহলে বাকি দ্রব্যে 25% লাভ হবে, মন দিয়ে শুনো। এটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, ওভারঅল লাভ কত দেওয়া আছে বস, 25। এলিগেশন দুইটার ডিফারেন্স বার করে যদি রেশিও করো 2:5 হবে। এই দুইটার রেশিও কত, 2:5। এই আমরা রেশিও কিভাবে বার করি, প্রথমে ডিফারেন্স বার করি, পরে রেশিও করি, তাই না। এটি তো কনসেপ্ট, প্রথমে এই দুইটার ডিফারেন্স, পরে এই দুইটার ডিফারেন্স, পরে রেশিও করলে 2:5 হবে। তাহলে আমরা দেখলাম এই দুইটার ডিফারেন্স 25%, 25% কে ছোট করে 5 হচ্ছে, তাই না। 25% ছোট করে 5 হবে, রেশিওটা জানি। তাহলে সেম ভাবে এইটারে ছোট করেও 2 হবে। এটারে কত দিয়ে ছোট করা হচ্ছে, 5 দিয়ে। তাহলে তোমরা বলবে স্যার এটারও, এটা এমন একটা হবে যেটারে 5 দিয়ে ছোট করলে 2 হবে। এটা কত জানি না, কিন্তু ছোট করলে 2 হবে। তাহলে তোমরা বলবে স্যার 10 হবে, 10 5 দিয়ে ভাগ করলে 2 হয়। এই দুইটার ডিফারেন্স 25, 25 5 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে এই দুইটার ডিফারেন্স 10 হবে, 10 5 দিয়ে ভাগ করলে 2 হবে, তাই না। দুইটার রেশিও 2:5। তো এটা 10 হইতে গেলে তোমরা বলবে স্যার এটা 25% হবে। কেন, 25 থেকে 15 বিয়োগ করলে 10 হয়, এটা বড় হবে, রাইট। আসো সেম কনসেপ্ট। এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনে মোট দ্রব্যের 5/1 25% ক্ষতিতে, প্রথমেরটা বিক্রি করে 25% ক্ষতিতে, আর বাকিটা কত আমরা জানি না। ও ওভারঅল কত লাভ হয়, মোটের উপরে লাভ হয় 25%। এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স আমরা এখানে করি, পরে রেশিও করি, তাই না। এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স আমরা এলিগেশনে কি করি, এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স এখানে, পরে আমরা রেশিও করি। রেশিও করলে কত আসবে, দেখো রেশিওটা আমরা জানি, প্রথমে বিক্রি করবে 5/1, পরে বিক্রি করবে 5/4।
প্রথমে 5 ভাগের 1 ভাগ বিক্রি করবে, পরে বিক্রি করবে 5 ভাগের 4 ভাগ, তাহলে দুইটা রেশিও যদি করি তার মানে কত হবে 5 সরি 5 5 ক্যান্সেল, তার মানে 1:4। তাহলে এই দুইটা রেশিও করলে কত হবে 1:4, তাই না? ফার্স্টে ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স এখানে, পরে ডিফারেন্স গুলার পরে এজের যদি রেশিও করি বা ছোট করি 1:4 হবে, রাইট? তাহলে এবার একটা জিনিস আমায় বলো তোমরা, কি বলবো স্যার? মন দিয়ে শুনো, এই দুইটার ডিফারেন্স কত? দুইটা আলাদা না, তাহলে যোগ হবে 25 আর 50। এই দুইটার ডিফারেন্স কত? দুইটা যোগ হবে 25 আর 25 যোগ করে 50%। তাহলে বলো দেখি 50 কে কত দিয়ে ভাগ করলে বলো দেখি 4 হয়? 50 কে দেখো 12.5 দিয়ে ভাগ করলে 4 হয়, তাই না? 50 কে 12.5 দিয়ে ভাগ করলে কি হয় বলো দেখি? হ্যাঁ, খেয়াল করো, এটারে বা এটারে এভাবেও ভাবতে পারো। হ্যাঁ, এদিকে যদি অসুবিধা হয়, এটারে কত গুণ করলে বলো দেখি 50 হয়? 4 এর সঙ্গে কত গুণ করলে 12.5? 4 12 48 আর 4, 4 এর সঙ্গে কত গুণ করলে 50 হয়? 4 দিয়ে 50 দিয়ে 4 কে ভাগ করো, অসুবিধা হলে 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 25/2 মানে 12.5। 4 এর সঙ্গে যদি 12.5 গুণ করো, 4 5 20 থাকবে 2, 4 12 48, 12.5 গুণ। তাহলে এটাও কত গুণ হবে? তোমরা বলবে স্যার 12.5 গুণ, 12.5%। তাহলে এই দুইটার ডিফারেন্স 50, তাহলে এই দুইটার ডিফারেন্স কত হবে দেখো, এটা 4 এর সঙ্গে কত গুণ করলে 50 হয়? 4 এর সঙ্গে 12.5 গুণ না, তাহলে এই 1 এর ভ্যালু কত হবে? 12.5। 4 তো রেশিও, 4 এর ভ্যালু যদি 50% হয় মানে 50 দিয়ে ছোট করে 4 হবে, 4 এর ভ্যালু 50, তাহলে 1 এর ভ্যালু 12, এটা 12.5 গুণ এটা, মানে এই দুইটার ডিফারেন্স 12.5 হবে। তাহলে এই দুইটার ডিফারেন্স যদি 12.5 হয়, মন দিয়ে শুনো, এটার চেয়ে এটা বড় আর এটার চেয়ে এটা ছোট হবে, তো এটা 25, এইটার থেকে এটা ছোট হবে, তাহলে এটা কত হবে বলো দেখি? এই দুইটার ডিফারেন্স 12.5 না, তাহলে এটা 37.5% হবে। কেন স্যার? 37.5 থেকে 25 বিয়োগ করলেই তো 12.5 হয়, এটার থেকে এটা ছোট হবে, ছোট, এটা 37.5, এটা বড় হবে। এইটার থেকে এটা যেমন ছোট, মানে হিসাবটা বুঝো, এটার থেকে বড় আর এটার থেকে ছোট, এটার থেকে ছোট হবে, এটা ছোট হবে আর এটা বড়, তাহলে এটা 12.5 বড় হবে। 37.5 থেকে 25 বিয়োগ করলে 12.5 হয়, তাহলে বাকি দ্রব্য বিয়োগ করে 37.5, 37.5 বা 37 পূর্ণ 1/2। সেম কনসেপ্টের আসো আরো। এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কিনেন, 30 কেজি আলু 25% লাভে। প্রথমে আলু বিক্রি করে 25% লাভে, পরেরটায় কত লাভ হয় আমরা জানি না, খেয়াল করো। হ্যাঁ, 30 কেজি আলু 25, হ্যাঁ 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কিনেন। হ্যাঁ, প্রথমটায় 25% লাভ হয়, পরেরটায় কত লাভ হয় আমরা জানি না, এটা বার করতে বলছে। হ্যাঁ, বিক্রয় মূল্য, আচ্ছা ছাড়ো, আগে লাভটা বার করো, পার্সেন্টটা, মোটের উপর কত লাভ হয়? 35%। আচ্ছা, এই দুইটার ডিফারেন্স এখানে, এই দুইটার ডিফারেন্স এখানে, পরে আমরা রেশিও যদি করি না, রেশিওটা জানি, এই দুইটার ডিফারেন্স জানি না, এই দুইটার ডিফারেন্স বার করা যাবে। এই দুইটার রেশিও কত? ডিফারেন্স করে ছোট করলে রেশিও পাওয়া যায়, রেশিওটা দেওয়া আছে। প্রথমে বিক্রি করবে কত কেজি? 30 কেজি, তাহলে 80 কেজির মধ্যে প্রথমে যদি 30 কেজি বিক্রি করে, পরে বিক্রি করবে 50 কেজি, রেশিও কত? তোমরা বলবে স্যার 3:5। কত হবে ভাই? 3:5, তাই না? এলিগেশন করলে কি, প্রথমটায় লাভ, পরেরটায় লাভ, ওভারঅল লাভ, পরে এই দুইটা ডিফারেন্স এখানে, এই দুইটা ডিফারেন্স এখানে, রেশিও করে ছোট করলে 3:5 হবে, রেশিওটা 3:5 হবে। দেখো তো এই দুইটার ডিফারেন্স কত? 25 থেকে 35 গেলে, 35 থেকে 25 গেলে 10%। খেয়াল করো, 5 এর ভ্যালু 10, কত গুণ? 2 গুণ। 10 এর থেকে ছোট করে 5 হয়, তার মানে না না, 5 এর ভ্যালু 10, এভাবে বলতে পারি। তাহলে এনে 6 কাকে ছোট করে আসবে? তাহলে তোমরা বলবে স্যার 3 এর ভ্যালু কত হবে? এটাও 2 গুণ, 3 দুগুণে 6%। রেশিও 3:5 কেন বুঝছো তো? প্রথমে 30 কেজি, পরে 50 কেজি, টোটাল 80 না? তো খেয়াল করো ভাই, 5 এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 3 এর ভ্যালু 6, মানে কি স্যার? মানে 10 কে, এই দুইটার ডিফারেন্স 10, 10 কে ছোট করে 5, তাহলে এই দুইটার ডিফারেন্স 6 হবে, পরে 6 কে ছোট করে 3 হবে, তাহলে 5 এর ভ্যালু 10 হলে 3 এর ভ্যালু 6, তাহলে এই দুইটার ডিফারেন্স 6 হবে। তাহলে এটা কত হবে? এই দুইটার ডিফারেন্স যদি 6 হয়, তাহলে মন দিয়ে শুনো, খেয়াল রেখো, এইটার থেকে বড়, এইটার থেকে ছোট হবে, তাহলে তোমরা বলবে স্যার এটা হবে 41%। কেন স্যার? 41 থেকে 35 বিয়োগ করলেই ছোট হয়, এটার থেকে এটা ছোট হবে, ছোট, তাহলে এটা দেখো, এই যে 41 থেকে 35 ছোট, এটা মিডিলে থাকবে, এটার চেয়ে বড়, এটার চেয়ে ছোট। এটা 29 করো না, এটা বড় হবে, এটার থেকে এটা বড়, আর এটার থেকে এটা ছোট, এটা ছোট হবে আর এটা বড় হবে, 6 বড় হবে। এই দুইটার ডিফারেন্স 6, মানে এটা 41% হবে। তো বাকি আলুতে 41% লাভ হবে, কিন্তু খেয়াল রাখো পার্সেন্টটা বলেনি, বলছে কত টাকা ধরে বিক্রি করবে। তাহলে 41% যদি লাভ হয়, 10 টাকা কেজি ধরে কিনে,
তাহলে বাকি আলু কত টাকা কেজি ধরে বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য কিভাবে বার করব, উপরে ক্রয় মূল্য 10, তাহলে নিচেও বার করব ক্রয় মূল্য। 41% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 হয়, মনে মনে ভাবো বিক্রয় মূল্য কত হবে 141, তো উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সামনে, তাই না? 10 টাকা কেজি ধরে কিনবে, 41% লাভ হবে, বিক্রয় মূল্য কত হবে মনে মনে ভাবো, উপরে ক্রয় মূল্য 10 টাকা, নিচেও ক্রয় মূল্য 41% লাভ মানে কি, ক্রয় মূল্য 100 ভাগ বিক্রয় মূল্য 140 ভাগ, ক্রয় মূল্য 100 ভাগ বিক্রয় মূল্য 141 ভাগ, উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করব বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্যের সামনে শূন্য শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয় 10 দিয়ে ভাগ করে 1 ঘর আগে 0.14.1 টাকা, বাস পিছনে একটা সুন্দর করার জন্য শূন্য দিতে পারো 14.10 টাকা। তাহলে ফার্স্টে আগের মতো পার্সেন্ট, এটাই লাভ, এটাই দেওয়া নাই, ওভারঅল লাভ, রেশিও দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আগে এই পার্সেন্টটা বার করে, 41% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত, 14.10 টাকা। আসো ভাই 27। এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে 200 কেজি নুন কেনেন, 80 কেজি নুন তিনি 20% লাভে বিক্রি করেন, বাকি নুন কত টাকা কেজি ধরে বিক্রি হলে মোটের উপর 30% লাভ। তো খেয়াল করো বিক্রয় মূল্য পরে আগে পার্সেন্টটা বার করো, প্রথমটায় কত পার্সেন্ট লাভ, 20%, পরেরটায় কত পার্সেন্ট লাভ জানি না, ওভারঅল কত পার্সেন্ট লাভ, 30%। তাহলে এই দুইটার ডিফারেন্স এখানে, আর এই দুইটার ডিফারেন্স এখানে, পর রেশিও যদি করি, এই দুইটা রেশিও করো না, তাহলে কত হবে বস, প্রথমে বিক্রি করবে 80 কেজি নুন, তাহলে 200 কেজির মধ্যে প্রথমে বিক্রি করবে 80 কেজি, তাহলে পরে বিক্রি করবে 120 কেজি, টোটাল 200 না, প্রথমে 80 কেজি পরে 120 কেজি। তো রেশিও যদি করো না, দুইটা ভাগের রেশিও 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এলিগেশন করলে দুইটা পরিমাণে রেশিও পাওয়া যায় না, প্রথমটা 2 ভাগ আর পরেরটা কত ভাগ, তোমরা বলবে স্যার 3 ভাগ, তাই না? প্রথমে 80 কেজি পরে বিক্রি করবে 120 কেজি, টোটাল 200 কেজি না, প্রথমে 80 কেজি পরে 120 কেজি, রেশিও করো 2:3। ক্লিয়ার বস? তোমরা বলবে স্যার ক্লিয়ার, রাইট? এটা মুছে দিই। এবার এই দুইটা ডিফারেন্স কত, 30 থেকে 20 গেলে কত হয়, 10। এবার বলো 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হয়, তোমরা বলবে স্যার 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হয়, 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, তোমরা বলবে স্যার 10 বানাইতে হবে, 10/3, 3 3 কাটা যাবে 10, 3 এর সঙ্গে কত গুণ করলে 10 হয়, তোমরা বলবে স্যার 10/3, 3 3 কাটা যাবে 10, তো 2 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 10/3 হবে, তাহলে 2 এর সঙ্গে 10/3 গুণ করলে উপরে উপরে গুণ, 10 দুগুণে 20/3, তাহলে 20/3% মানে 3 দিয়ে 20 কে ভাগ করো, 6.2/3%, তাই না? তাই না? 3 এর ভ্যালু যদি 10 হয়, কত, 10/3, তাহলে 2 এর ভ্যালু কত হবে, এটাও 10 গুণ, হ্যাঁ। তাহলে 2 এর সঙ্গে 10/3 গুণ করলে 20/3, হ্যাঁ। তাহলে খেয়াল করো 6.2/3, রাইট? তাহলে এই দুইটার ডিফারেন্স কত হবে, 6.2/3। মন দিয়ে শুনো, এটার চেয়ে এটা বড় আর এটার চেয়ে ছোট হবে, এইটার থেকে এইটা ছোট হবে আর এইটা বড় হবে, এই দুইটার ডিফারেন্স 6.2/3, তাহলে এটা হবে, তোমরা বলবে স্যার 36.2/3% লাভ হবে। কেন স্যার, 36 থেকে 30 বিয়োগ করলেই তো 6 হয়। অনেকে বলবে 24 তো হইতে পারে না ভাই, এইটার থেকে বড় এইটার থেকে ছোট, এটা বড় হবে, বড় এটার থেকে এটা ছোট হইতে হবে, এটা 36.2/3, 36 থেকে 30 গেলে 6.2/3, রাইট? চলো, রাইট? 3 এর ভ্যালু 10 হলে তাহলে 2 এর ভ্যালু 20/3, মানে 10 এর ছোট করে 3, তাহলে 20/3 এর ছোট করে 2 হবে, রাইট? আসো, তাহলে 36.2/3% যদি লাভ হয় না, এটা সমস্ত আছে তো মিশ্র ভগ্নাংশ আছে, এটা ভাঙায় দাও, ভাঙাইলে কত হবে ভাই, 3 36 108 আর যোগ 2 110/3, আর পার্সেন্ট হলো নিচে 100, তাই না? বিক্রয় মূল্য বার করতে হবে, 0 0 ক্যান্সেল, তাহলে 11/30, তাহলে কত হবে বস, 11/30, রাইট? হইলো? তাহলে কত হবে, 11/30 হবে। আচ্ছা, আমি কি সব ঠিক করছি বস? এই দুইটার ডিফারেন্স যদি হয় 1 মিনিট দ্বারা, ওইটা 20 এটা 30, তাহলে 10, আর রেশিও কত, 4 দুগুণে 8, 3 4 12, 2:3। ওকে ওকে, ক্লিয়ার ভাই। তাহলে 11/30, হ্যাঁ। তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ, বাকি নুন প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করবে, হ্যাঁ। তাহলে 30 ভাগের মধ্যে 11 ভাগ, হ্যাঁ, 11/30 মানে 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ হবে। ক্রয় মূল্য যদি 30 ভাগ হয়, তাহলে তোমরা বলবে স্যার লাভ হবে 11 ভাগ, তাহলে বিক্রয় মূল্য কত ভাগ, 30 যোগ 11, তার মানে 41 ভাগ, এটা হবে বিক্রয় মূল্য, হ্যাঁ, রাইট? তাহলে 36.2/3% মানে বুঝে গেল 11/30, 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ হবে, নিচেরটা ফ্র্যাকশনের নিচেরটা ক্রয় মূল্য, 30 ভাগ ক্রয় মূল্য হলে নিচেরটা ক্রয় মূল্য বোঝায়, 11 ভাগ লাভ, বিক্রয় মূল্য 41 ভাগ, হ্যাঁ। তো 10 টাকা কেজি ধরে কিনে, এটা 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য,
তাহলে নিচেও বসাবো ক্রয় মূল্য কত 30, আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য সামনে, রাইট। এত পার্সেন্ট লাভ হবে না, তার মানে 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ হবে, বিক্রয় মূল্য 41 ভাগ। তাহলে উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো সামনে। এক না লিখলে হয়, তাহলে 41/3। 3 দিয়ে 41কে ভাগ করো, 3 13 39, থাকবে 13 পূর্ণ 2/3। স্যার অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে বস, বুঝানোর জন্য আমি বড় করে দেখাচ্ছি, মানে লেখালেখি করে দিকে বড়, মন দিয়ে শুনে। এই দুইটার ডিফারেন্স 10, এই দুইটার ডিফারেন্স কত, তাহলে কত হবে, 3 এর ভ্যালু 10 হলে এটা 6 পূর্ণ 2/3, তার মানে 36 পূর্ণ 2/3% লাভ হবে। এত পার্সেন্ট মানে 30 ভাগের মধ্যে 11 ভাগ লাভ। তাহলে বিক্রয় মূল্য 41। এবার উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য সমান নয় 41/3, মানে তার মানে কত হবে 13 পূর্ণ 2/3, রাইট। দেখো এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য এত পার্সেন্ট হারে জমা রাখলেন, বছরের শেষে এত টাকা সুদ পেলে কত টাকা জমা রেখেছিলেন, হ্যাঁ 10% হারে। তাহলে মন দিয়ে শুনো, টাকা যদি দুই জায়গায় রাখে, হ্যাঁ টাকাটা টোটাল টাকা দুই জায়গায় রাখা হচ্ছে, দুই জায়গায় মিলে মোট সুদ দেওয়া আছে, মোট সুদ। ওকে, মোট সুদ দেওয়া আছে, খেয়াল রেখো, হ্যাঁ সে টোটাল মূলধন দেওয়া আছে, রেট গুলাও দেওয়া আছে, তখন তুমি এলিগেশন করতে পারো। কিভাবে এলিগেশন হবে, টাকাটা দুই ভাগ হচ্ছে, মন দিয়ে শুনো, দুই জায়গায় টাকা রাখছি, সে দুইটা ব্যাংক হইতে পারে বা একটা ব্যাংক পোস্ট অফিস হইতে পারে, মোট কথা দুই জায়গায় টাকা রাখা হয়েছে, বা দুইজন ব্যক্তিকে টাকা ধার দেওয়া হয়েছে। ওকে, এখানে কিছু আরে, এখানে কি হচ্ছে আরে, মোট সুদ দেওয়া আছে, টোটাল মূলধন দেওয়া আছে, রেট গুলাও দেওয়া আছে, তখন তুমি এলিগেশন দিতে পারো। ওকে, টোটাল সুদ দেওয়া আছে, টোটাল মূলধনও দেওয়া আছে, তখন তুমি এলিগেশন দিয়ে করতে পারো। তাহলে দুই জায়গায় টাকা ভাগ করা হচ্ছে, টোটাল সুদ দেওয়া আছে, তখন বস এলিগেশন দিয়ে ডিল করতে পারবে। কিভাবে এলিগেশন হবে, তো দুই জায়গায় টাকা রাখা হয়, একটা প্রথম অংশ আর একটা দ্বিতীয় অংশ। যদি বলি টোটাল সুদ কত, সুদ দিয়েও করতে পারো, রেট দিয়েও করতে পারো, আমি মনে করি সুদ দিয়েই করি। হ্যাঁ হয়তো একটা বেশি কাজ করতে হবে, তো মনে হয় এটাই বেশি বুঝতে সুবিধা হবে। টোটাল সুদ 1080, মাঝখানে দুইটা মিলে ওভারঅল সুদ এখানে। তো এইটার নিচে কি লিখবো, এইটার নিচে কি লিখবো, এগুলো একটা এলিগেশন করলে একটা কল্পনা করতে হবে। কিরকম, টোটাল 10,000 টাকা না, যদি টোটাল টাকাটাই এখানে রাখতাম তাহলে কত সুদ পাবো। আবার টোটাল টাকাটাই যদি দ্বিতীয় ভাগে রাখি, খেয়াল রাখো দুইটা মিলা 10,000, কিন্তু আমরা কল্পনা করব কি সম্পূর্ণটাই যদি এখানে রাখতাম, যদি রাখতাম তাহলে কত সুদ পাওয়া যেত, বা সম্পূর্ণটাই যদি এখানে রাখতাম তাহলেই বা কত সুদ হইতো। বুঝা গেল কি বললাম, এইটা আমরা এলিগেশন দিয়ে ইসে করব, ডিল করব। তো টোটাল সম্পূর্ণ 10,000 টাকাই যদি এখানে রাখতাম, কয় বছরের জন্য, 1 বছর, এটা সুদের হার 10%, 1 বছরে 10%, এখানে তো 1 বছরই বলছে, তাহলে 1 বছরে 10% সুদ পাবে। ওকে, কত পার্সেন্ট, 10%। টোটাল টাকা কত, 10,000, এর 10% সুদ পাবে। সম্পূর্ণ টাকাই যদি এখানে রাখতে, রাখা হয় নাই কিন্তু, যদি টোটালটাই এখানে ঢাইলে দিতাম, এখানে রাখলামই না, টোটালটাই এখানে রাখতাম, তাহলে কত পার্সেন্ট সুদ পাইতে, 1 বছরে 10%। তাহলে 10,000-এ 10% মানে পার্সেন্ট তুলো, তাহলে 2 ক্যান্সেল, তাহলে 100 আর 10 গুণ করে 1,000 টাকা। টোটালটাই যদি প্রথম জায়গায় রাখতাম, প্রথম ব্যাংকে, তাহলে 1,000 টাকা সুদ পাইতে। তাহলে এইটার নিচে কি রাখবো, সেম কনসেপ্ট, টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, টোটাল সম্পূর্ণটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখা হয় তাহলে কত সুদ হইতো। দ্বিতীয় ব্যাংকে যদি রাখো তাহলে 1 বছরে 12%, এখানে 1 বছরই বলছে, 2 বছর হইলে 24 হইতো, 12 দুগুণে 3 বছর হইলে 24, তাহলে সম্পূর্ণ 10,000 টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখো তাহলে 12% সুদ হবে। 12% কার বলো দেখি, 10,000-এর 12%, তাই না। সম্পূর্ণ টোটাল টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, তাহলে 10,000 টাকার উপর তুমি কত পার্সেন্ট সুদ পাইতে বলো দেখি, 12% সুদ পাইতে। তাহলে 10,000-এ 12% কত, পার্সেন্ট তুললে 2 ক্যান্সেল, তার মানে 1200 টাকা। তাহলে এইভাবে সুদ দিয়ে এলিগেশন করতে পারো। হ্যাঁ, ও ওভারঅল সুদ তো দেওয়াই থাকবে, টোটালটাই যদি প্রথম ব্যাংকে রাখতে তাহলে কত সুদ হইতো, 10%, আর 1 বছরে 10, 2 বছর হইলে 10 দুগুণে 20, 3 বছর হইলে 3 দশে 30, তাই না। আর দ্বিতীয় ব্যাংকে 12%, টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম তাহলে 1 বছরে 12% সুদ পাইতাম, এটার 12% 1200। এবার এলিগেশন দাও, রাইট। এই দুইটার ডিফারেন্স কত, 120। এই দুইটার ডিফারেন্স কত, তোমরা অলওয়েজ স্যার 80, রেশিও করো, 0 0 ক্যান্সেল, 3 4 12, 4 2 8। তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 3 ভাগ, দ্বিতীয় ব্যাংকে 2 ভাগ, টোটাল টাকার পরিমাণ কত, 3 আর 2 যোগ করো 5 ভাগ, টোটাল টাকার পরিমাণ 5 ভাগ। আর প্রশ্নে কত বলছে, টোটাল টাকার পরিমাণ 10,000, তাহলে 5-এর ভ্যালুই তো 10,000।
কত গুণ? 5 দুগুণে 10 আর 3টা শূন্য, 2000 গুণ, তাই না? টোটাল টাকার পরিমাণ 5 ভাগ 5 এর ভ্যালু যদি 10,000 হয় তাহলে কত টাকা 10% হারে রাখা হয়েছে? 10% মানে প্রথমটা, তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 2000 গুণ, তাহলে 3 এর সঙ্গে 2000 গুণ করলে 3 দুগুণে 6000, তাই না? টোটাল টাকার পরিমাণ 5 ভাগ 5 এর ভ্যালু যদি 10,000 হয় তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার 3 দুগুণে 6000 হবে, রাইট ফান্ডা? চলো, এক ব্যক্তি 8,000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% ও 12% হারে জমা রাখেন। মেয়াদ শেষে মোট 1520 টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? সেম গল্প বস, দুই জায়গায় টাকা রাখা হচ্ছে, টোটাল সুদ দেওয়া আছে, একটা প্রথম ব্যাংক আরেকটা যদি দ্বিতীয় ব্যাংক বলি, টোটাল সুদ কত? 1520। আর এখানে কি বসাবো? টোটাল 8,000 টাকা না, মন দিয়ে শুনো, টোটাল সম্পূর্ণ টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতাম, যদি রাখা হয় নাই কিন্তু যদি রাখতাম তাহলে কি করতো? তোমরা বলবে স্যার কি আর করতো? 1 বছরে 8% সুদ, টোটালটাই যদি প্রথম ব্যাংকে রাখা হয় তাহলে 2 বছরে কত হবে? 8 দুগুণে 16% সুদ পাওয়া যেত, তাই না? সম্পূর্ণ টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতে তাহলে 1 বছরে 8%, 2 বছরে 8 দুগুণে 16% সুদ পাইতে। কার 16%? টোটাল 8,000, 8,000 টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতে তাহলে 8,000 টাকার উপর 2 বছরে কত? 8 দুগুণে 16% সুদ পাইতে, 16%, পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, 8 ষোলো 128, আরেকটা শূন্য, তার মানে কত টাকা সুদ হইতো বলো দেখি? 1280 টাকা। তাহলে 8,000 টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতে 1 বছরে 8%, 2 বছরে 8 দুগুণে 16% সুদ পাইতে, তাহলে 8,000 এর 16% মানে 2 শূন্য ক্যান্সেল, 1280 টাকা, রাইট? চলো মুছে দিলাম। টোটাল টাকায় দ্বিতীয়টার নিচে কি রাখবো? সম্পূর্ণ টাকা যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, রাখা হয় নাই কিন্তু, যদি রাখতাম, যদি বস একটা কল্পনা, তাহলে কি ঘটতো? তাহলে তোমরা বলবে স্যার 1 বছরে 12% সুদ হয়, টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখা হয় তাহলে 2 বছরে কত হবে? 12 দুগুণে 24% সুদ পাওয়া যেত। তাহলে টোটাল টাকা কত? 8,000, 8,000 এর 24% কত? টোটাল টাকা হচ্ছে বস 8,000, এর মানে ইনটু 24%, তাহলে পার্সেন্ট তুলো 2 শূন্য ক্যান্সেল, তাহলে 8 কত হবে? 192, আরেকটা শূন্য, তার মানে 1920 টাকা সুদ পাওয়া যেত। তাহলে টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, যদি রাখতাম তাহলে কত সুদ পাওয়া যেত? তাহলে তুমি বলবে স্যার 1920 টাকা সুদ পাওয়া যেত। ওকে, খেয়াল করো, তাহলে টোটাল 8,000 টাকা সম্পূর্ণটাই যদি প্রথম ব্যাংকে রাখতাম তাহলে 1 বছরে 8%, 2 বছরে 1 বছরে 1 বছরে 8%, 2 বছরে 16%, 8,000 এর 16% 1280 টাকা সুদ পাইতে। আবার টোটাল 8,000 টাকা, 8,000 টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম, যদি রাখতাম তাহলে কি হইতো? 1 বছরে 12%, তাহলে 2 বছরে 12 দুগুণে 24% সুদ পাইতে, তাহলে 8,000 এর 24% মানে কত? 1920 টাকা সুদ পাইতে, রাইট ফান্ডা? বলো হ্যাঁ কিনা? তোমরা বলবে স্যার হ্যাঁ, একদম ওকে, ক্লিয়ার? এটা মুছে দিই, হ্যাঁ? তাহলে খেয়াল করো, হ্যাঁ? তাহলে টোটাল 8,000 টাকা, 8,000 টাকাই যদি প্রথম ব্যাংকে রাখতাম তাহলে 1 বছরে 8%, 2 বছরে 16%, 8,000 এর 16% মানে 1280 টাকা। আবার টোটাল 8,000 টাকা এই টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম তাহলে কি হইতো? 1 বছরে 12%, তাহলে 2 বছরে 12 দুগুণে 24%, 8,000 এর 24% মানে 1920 টাকা সুদ পাইতে, রাইট? চলো, ক্লিয়ার? ওকে, এবার কি করবো? ইলিগেশন দিলে এই দুইটা ডিফারেন্স এখানে লিখবো। বলো 1920 থেকে 1520 গেলে কত হবে? 400, আর এই দুইটার ডিফারেন্স এখানে লেখো। 1520 থেকে যদি 1280 মাইনাস করো তাহলে কত হবে? 1520 থেকে যদি 1280 মাইনাস করে শূন্য কত হবে ভাই? 12 থেকে 8 গেলে 4, এখানে 3, কত হয়? 240। এগুলো মুখে মুখে করতে হবে, আমি দেখালাম, রাইট? তাই না? এলিগেশন, এই দুইটার ডিফারেন্স কত? এখানে এই দুইটার ডিফারেন্স 1520 থেকে 1280 গেলে 240, তাহলে ডিফারেন্স কত? 0 0 ক্যান্সেল, 8 দিয়ে ক্যান্সেল করো, 5 8 40, 8 দিয়ে ক্যান্সেল করো, 3 8 24, রাইট? চলো, তাহলে প্রথম ব্যাংকে রাখা হয় 5 ভাগ, দ্বিতীয় ব্যাংকে কত রাখা হয় বলো দেখি? 3 ভাগ। তাহলে টোটাল টাকার পরিমাণ কত? তোমরা বলবে স্যার 5 আর 3 যোগ করো, টোটাল টাকার পরিমাণ হচ্ছে 8 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত? 8,000। টোটাল 5 আর 3 যোগ করো, টোটাল টাকার পরিমাণ 8 ভাগ, 8 এর ভ্যালু কত? 8,000। 8 এর ভ্যালু যদি 8,000 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 1,000 গুণ, তাই না? টোটাল টাকা 5 আর 3 যোগ করো, টোটাল টাকার পরিমাণ 8 ভাগ, 8 এর ভ্যালু যদি 8,000 হয় কত গুণ? 1,000 গুণ। তাহলে কত টাকা 12% হারে জমা রেখেছিলেন? এইটা 8%, এটা 12%। কত টাকা 12% হারে মানে দ্বিতীয়টা 12% আগে 3 ভাগ টাকা রেখেছিলেন, তাহলে 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 1,000 গুণ।
তাহলে 3 এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে? তোমরা বলবে স্যার 3000 টাকা, তাই না? টোটাল টাকার পরিমাণ 5 আর 3 8 ভাগ, 8 এর ভ্যালু যদি 8000 হয় তাহলে 12% হারে টাকা জমা রেখেছিলেন 3 ভাগ, 3 এর ভ্যালু কত? এটাও 1000 গুণ। তাহলে 3 এর সঙ্গে 1000 গুণ করলে তোমরা বলবে কত? 3000 টাকা, রাইট? তাহলে এভাবে এলিগেশন দেওয়া যাবে। টোটাল টাকা যদি 2 ভাগ করা হয়, প্রথম ব্যাংকে কিছু, দ্বিতীয় ব্যাংকে কিছু, আর মাঝখানে ওভারঅল, রাইট? মাঝখানে আমরা কি লিখলাম? ওভারঅল সুদ, রাইট? এখানে এটা আমরা বার করলাম, এটা তো প্রশ্নই আছে। টোটাল টাকা প্রথম ব্যাংকে রাখলে কত হয়, টোটাল টাকা দ্বিতীয় ব্যাংকে রাখলে কত হয়, পরে এলিগেশন দিলাম। টোটাল টাকা 8 ভাগ, 8 এর ভ্যালু এটা 8000 হলে 12% হারে 3 ভাগ রাখে, 3 এর ভ্যালু 3000। ক্লিয়ার? আসো, বেগের ক্ষেত্রেও দেওয়া যায়। হ্যাঁ, এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন। টোটাল প্রথমে যায় কিছুটা 7 কিমি পার ঘন্টা বেগে। আচ্ছা, বেগ মানে বুঝো, আমরা পরে করব সময় দূরত্ব। 1 ঘন্টায় যায় 7 কিমি, 2 ঘন্টায় 14 কিমি, এটা বেগ, হাঁটার বেগ। আর বাকিটা যায় 12 কিমি পার ঘন্টা বেগে। দেখো, টোটাল ডিস্টেন্স 2 ভাগে যাচ্ছে, কিছুটা হেঁটে, কিছুটা যায় দৌড়ে, বা কিছুটা বাসে, কিছুটা ট্রেনে হইতে পারে। মোট কথা টোটাল ডিস্টেন্স 2 ভাগে যায়, বাসে, ট্রেনে, টোটো, রিকশায়, যা খুশি। টোটাল ডিস্টেন্স 2 ভাগে যায়। এই বেগটা দেওয়া আছে, এই বেগটাও দেওয়া আছে, তাই না? টোটাল ডিস্টেন্সটা 2 ভাগে, প্রথম অংশে যে যায় সে হেঁটে যাক, বাসে যাক, যাই যাক, এটার বেগে দেওয়া আছে। বাকি অংশ দূরে যায়, এটারও বেগ দেওয়া আছে। ওভারঅল বেগও লাগবে। ওভারঅল বেগ কত? টোটাল ওভারঅল বেগ কত? অনেকে বলবো ওভারঅল বেগ নাই, ওভারঅল বেগও আছে বস। টোটাল 100 কিমি যায় 10 ঘন্টায়, 10 ঘন্টায় যদি 100 কিমি যায় তাহলে 1 ঘন্টায় কত? 10 কিমি। 1 ঘন্টায় যেটা যায় সেটাই বেগ। ওভারঅল বেগও বার করা যায়। তো এই প্রথম অংশের বেগ আছে, দ্বিতীয় অংশের বেগ আছে, ওভারঅল বেগও যদি থাকে তাহলে বস এলিগেশন দিতে পারবে। স্যার আরেকবার কি বললাম, বুঝা গেল? টোটাল ডিস্টেন্সটা 2 ভাগে যাবে। প্রথমে কিছু একটা সে বাসে, ট্রেনে হইতে পারে, পরে কিছু একটা বেগে যাচ্ছে। প্রথমেরটার বেগও আছে, পরেরটার বেগও আছে। সে হেঁটে দূরে হইতে পারে, বাসে, ট্রেনে হইতে পারে, সাইকেলে, রিকশায় হইতে পারে, যা খুশি হোক। 2 ভাবে যাচ্ছে, এইটার বেগ আছে, এইটার বেগ আছে, ওভারঅল বেগও আছে। ওকে, তখন তুমি এলিগেশন দিতে পারবে। এখানে ওভারঅল বেগ নাই কিন্তু বার করা যাবে, রাইট? আসো, কিরকম এলিগেশন হবে? কিছুটা যায় হেঁটে আর কিছুটা যায় দৌড়ে। কিছুটা হেঁটে যায় আর কিছুটা দৌড়ে যায়। হাঁটার বেগ কত? 7, আর দৌড়ের বেগ কত? 12। হাঁটার বেগ হচ্ছে 7 কিমি পার ঘন্টা, আর দৌড়ের বেগ কত? 12। এটা হচ্ছে বেগ। আর ওভারঅল বেগটা আমরা কি করব? মাঝখানে বসাবো। ওভারঅল বেগ কত? 10 ঘন্টায় কত কিমি যায়? 100 কিমি। তাহলে 10 ঘন্টায় যদি 100 কিমি যায় তাহলে ওভারঅল বেগ কত? বেগ মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 100, আর নিচের সময়, সময় কত? 10। তাহলে 10 দিয়ে 100 রে কাটো, 10 10 100, তার মানে 10 কিমি পার ঘন্টা, রাইট? তাহলে ওভারঅল বেগ কত? 10। বুঝা গেল? বেগ মানে 1 ঘন্টায় কত যায়। প্রথমে হাঁটার বেগ 7, দৌড়ের বেগ 12, আর ওভারঅল বেগটা কিন্তু বস আমরা বার করলাম। কিভাবে বার করলাম? 10 ঘন্টায় যদি 100 কিমি যায়, বেগ মানে ভাই 1 ঘন্টায় কত যায়। বুঝো নাই? তোমার বেগ 1 ঘন্টায় কত? 10 ঘন্টায় 100 কিমি, তার মানে 1 ঘন্টায় 10 কিমি। এটাই বস ওভারঅল কিমি। টোটাল 100 কিমি যায় 10 ঘন্টায়। হাঁটা দৌড়ে মিলে টোটাল 100 কিমি। কিছুটা হেঁটে, কিছুটা দৌড়ে, টোটাল 100 কিমি। 100 কিমি কিছুটা হেঁটে, কিছুটা দৌড়ে, হেঁটে যায় কিছুটা, দৌড়ে যায় কিছুটা, দুটো মিলে ওভারঅল সময় 10 ঘন্টা। টোটাল 100 কিমি যায় হেঁটে দৌড়ে, টোটাল সময় লাগে 10 ঘন্টা। 10 ঘন্টা 100 কিমি হলে বেগ হচ্ছে 1 ঘন্টায় 10 কিমি। ক্লিয়ার পান্ডা? তোমরা বলবে স্যার হ্যাঁ ক্লিয়ার। বলো, বেগের মধ্যে এলিগেশন দিলে কি পাওয়া যায়? তোমরা বলবে স্যার সময় পাওয়া যায়। এই দুইটার ডিফারেন্স এইখানে, এই দুইটার ডিফারেন্স এইখানে। তাহলে হেঁটে যেতে কতটুকু সময় লাগে? 2 ভাগ। আর দৌড়ে যেতে কতটুকু সময় লাগে? তোমরা বলবে স্যার 3 ভাগ। হাঁটার সময় 2 ভাগ, দৌড়ের সময় 3 ভাগ। ক্লিয়ার? তোমরা বলবে স্যার ক্লিয়ার। তাহলে টোটাল সময় কত ভাগ? 2টা যোগ করো, 2 আর 3 যোগ করো, টোটাল সময় হচ্ছে 5 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল সময় 10 ঘন্টা। তাহলে 5-এর ভ্যালুই তো 10। তাহলে 5-এর ভ্যালু যদি 10 হয় কত ঘন্টা? তোমরা বলবে স্যার 2 ঘন্টা। তাহলে বার করতে কি বলছি খেয়াল রাখবে, বেগের মধ্যে এলিগেশন দিলে সময় পাওয়া যায়। বেগের বিপরীত রাশি সময়, সময় দূরত্ব বেগ যখন করবো তখন আরো ডিটেলসে বস তোমরা বুঝতে পারবে, রাইট? বেগের মধ্যে এলিগেশন দিলে সময় পাওয়া যায়। ঠিক খেয়াল করো। হ্যাঁ, কি বার করতে বলছে? হাঁটার হেঁটে কতটুক যায়। টোটাল সময় 5 ভাগ, 5-এর ভ্যালু যদি 10 হয় তাহলে হাঁটার সময় হচ্ছে 2 ভাগ। তাহলে 2-এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ। তাই 2 দুগুণে 4 ঘন্টা, তাই না? টোটাল সময়, হাঁটার সময় 2 ভাগ, দৌড়ের সময় 3 ভাগ, টোটাল সময় 5 ভাগ। 5-এর ভ্যালু 10 হলে হাঁটার সময় 2 ভাগ, 2-এর ভ্যালু 2 দুগুণে 4 ঘন্টা। তাহলে হাঁটার সময় কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টায় তিনি কতটুকু ডিস্টেন্স যান? মন দিয়ে শুনুন।
টোটাল সময় 5 ভাগ, এটা কিন্তু দূরত্ব না, খেয়াল রাখবে বেগের মধ্যে এলিগেশন দিলে টাইম পাওয়া যায়, টাইম বেগের বিপরীত রাশি টাইম, দেখো বেগ যত বাড়বে সময় তত কমবে, এলিগেশনে কি হয় বিপরীত রাশি পাওয়া যায়, হ্যাঁ বেগের মধ্যে এলিগেশন দিলে টাইম পাবে, রাইট, কি পাবো টাইম। টোটাল সময় 5 ভাগ, 5 মানে 10 হলে হাঁটার সময় 2 ভাগ, 2 এর ভ্যালু 4 ঘন্টা, 4 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স যাবে, হাঁটার বেগ হচ্ছে 7 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 7 কিমি, 2 ঘন্টায় 14 কিমি, তাহলে 4 ঘন্টায় কত যাবে 7 গুণন 4, তাহলে তোমরা বলবে স্যার 4 সাথে 28 কিমি, তাই না? খেয়াল করো হাঁটার বেগ কত 7 কিমি পার ঘন্টা, তিনি যে হেঁটে যান তার বেগ কত 7 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 7 কিমি, 2 ঘন্টায় 14 কিমি, তাহলে 4 ঘন্টায় 4 সাথে 28 কিমি, তাহলে হেঁটে কতটুকু ডিস্টেন্স যায় 28, আর যদি বলতো তার মানে দৌড়ে কত যায় 72 কিমি, রাইট। আসো একটি অফিসে অফিসার ও কর্মীদের বেতনের গড়, বেতনের মধ্যে দিতে পারো, বয়সে দিতে পারো, নাম্বারে দিতে পারো, নানান ক্ষেত্রে বস দিতে পারো, রাইট। আসো একটি অফিসে অফিসার আর কি আছে কিছু কর্মী আছে, বাকি কর্মী, অফিসারদের বেতনের গড় কত 8,000, আর বাকি কর্মীদের বেতনের গড় হচ্ছে বেতন সংখ্যা নিয়ে পরে ভাববো 12,000, রাইট। সরি 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 ভুল বললাম, অফিসারদের গড় বেতন হচ্ছে 8,000, 12,000 অফিসারদের হচ্ছে 12,000, আর বাকি কর্মীদের হচ্ছে 6,000, দুইটা মিলে ওভারঅল কত, ওভারঅলটা মাঝখানে অফিসার আর বাকি কর্মী, অফিসার বাদ দিয়ে বাকি কিছু থাকে না, তাই না, ক্লার্ক ক্লার্ক গ্রুপ ডি টুপ ডি, ওই বাকি কর্মী সবাই অফিসার আর কর্মী সবার মিলে গড় বেতন কত 8,000। স্যার কিছু বোঝা যাচ্ছে না, খেয়াল করো অফিসারদের বেতন যদি আলাদাভাবে হিসাব করো, অফিসারদের গড় বেতন একটু বেশি 12,000, বাকি কর্মীদের 6,000, দুইজনকে একসাথে যদি হিসাব করো অফিসার কর্মী সবাইকে একসাথে ওভারঅল আবার গড় করো তখন গড় হয় 8,000, ক্লিয়ার। চলো এটা এলিগেশন কিভাবে দিবে, এই দুইটার ডিফারেন্স এখানে 2,000, আর এই দুইটার ডিফারেন্স 12 থেকে 8,000 গেলে 4,000, তাহলে 3 0 3 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো 2 ওকে 2, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, তার মানে 1:2, রাইট। তাহলে অফিসারের সংখ্যা কত ভাগ 1 ভাগ, বাকি কর্মচারী 3 ভাগ, এখানে খেয়াল করো মোট কর্মী বলছে, মোট কর্মী বলতে অফিসার কর্মী সবাইকে মিলা বলছে একসাথে, হ্যাঁ আসো তাহলে খেয়াল করো এখানে অফিসারের সংখ্যা কত বলছে 7 জন, মন দিয়ে শোনো কম্পেয়ার করো, অফিসারের সংখ্যা 1 ভাগ, প্রশ্নে বলছে অফিসারের সংখ্যা কতজন 7 জন, দুইটাই তো সেম জিনিস, অফিসারের সংখ্যা 1 ভাগ, 1 এর ভ্যালু 7 যদি হয় কত গুণ, তোমরা বলবে স্যার 7 গুণ, তাহলে টোটাল কর্মচারী কয়জন, দুইটা যোগ করো, অফিসার হচ্ছে 1 ভাগ, বাকি কর্মচারী 2 ভাগ, টোটাল কর্মচারী হচ্ছে 3 ভাগ, তার মানে বস 3 এর ভ্যালু কত, অফিসার আছে 1 ভাগ, বাকি কর্মী 2 ভাগ, টোটাল কর্মচারী 3 ভাগ, 3 এর ভ্যালু কত, তোমরা বলবে স্যার এটাও 7 গুণ, 3 7 21, আমার ভাষা বুঝতে পারছো বস, অফিসারের সংখ্যা 1 ভাগ, 1 এর ভ্যালু যদি 7 হয় তাহলে টোটাল কর্মচারী কত, অফিসার আর কর্মী, টোটাল কর্মচারী বলতে অফিসার 1 ভাগ, বাকি কর্মী 2 ভাগ, টোটাল কর্মচারী 3 ভাগ, 3 এর ভ্যালু কত, এটাও 7 গুণ, তার মানে বস 3 7 21 জন, ক্লিয়ার ফান্ডা, তোমরা বলবে স্যার হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। আসো এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাতে, তো আচ্ছা 32 করার আগে না আমার মনে হয় 33টা করে নিলে বেশি সুবিধা হবে নাকি, হ্যাঁ 33টা করি পরে 32-এ যাই, ওকে। এক ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করেন, পরে কথা এক ব্যক্তির আয় এত পার্সেন্ট বৃদ্ধি পেল, খরচ এত পার্সেন্ট বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল, মন দিয়ে শোনো আমরা কি জানি বলো দেখি, খরচ আর সঞ্চয় দুইটা যোগ করলে কি পাওয়া যায়, খরচ আর সঞ্চয় দুইটা যোগ করলেই তো আয় পাওয়া যায়, তোমরা বলবে না স্যার আয়ের কনসেপ্ট পুরো ক্লিয়ার নেই, তাহলে একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি আয় করো, মনে করো তুমি ইনকাম হচ্ছে মনে করো 60 টাকা, সাপোজ ছোট উদাহরণ দিই নাকি, 60 টাকা ইনকাম করো, তার মধ্যে তুমি খরচ করো হচ্ছে 50 টাকা, খরচ করো কত টাকা 50 টাকা, আর বাকি 10 টাকা কি করো তাহলে তুমি সঞ্চয়, টোটাল 60 টাকা ইনকাম করে, 60 টাকার মধ্যে তুমি 50 টাকা খরচ করো, তাহলে বাকি 10 টাকা কি করো তুমি সেভিংস করো ভাই, তাহলে টোটাল ইনকামের মধ্যে তুমি কিছুটা কি করো খরচ করো, আর বাকিটা কি করো তুমি বলো দেখি সঞ্চয় করো, তাহলে মন দিয়ে শোনো খরচ আর সঞ্চয় দুইটা যোগ করো, খরচ 50 সঞ্চয় 10, দুইটা যোগ করো, দেখো আয়ের সমান হয়, সিম্পল। আয়কে আমরা নরমালি দুই ভাগে ভাগ করতে পারি, খরচ প্লাস সেভিংস, সঞ্চয়, খরচ আর সঞ্চয় যোগ করলে আয়ের সমান হবে, রাইট। তাহলে মন দিয়ে শুনো খরচ আর সঞ্চয় যোগ করলে যদি আয়ের সমান হয়, তাহলে মন দিয়ে শুনো এই দুইটার যোগফল আয়ের সমান হয়, তাহলে বলো এখানে কি এলিগেশন দেওয়া যাবে, স্যার কিভাবে এলিগেশন, একদিকে লেখো
খরচ বা ব্যয় যাই বলো নাকি, খরচ বা ব্যয় যাই বলো, আরেকদিকে লেখো সঞ্চয়। একদিকে খরচের পরিবর্তন বাড়ে বা কমে, আরেকদিকে সঞ্চয়ের পরিবর্তন, আর মাঝখানে ওভারঅল পরিবর্তন। ওভারঅল বলতে খরচ আর সঞ্চয় মিলে কি হয়, ওভারঅল আয় হয়, আর মাঝখানে লিখবো আয়ের পরিবর্তন। বলো এলিগেশন হবে কি হবে না? তাহলে আয় খরচ সঞ্চয় বস এখানেও এলিগেশন দিতে পারবে। একদিকে খরচের পরিবর্তন, একদিকে সঞ্চয়ের পরিবর্তন, আর মাঝখানে ওভারঅল। ওভারঅল মানে দুইটা মিলা কি হয়, খরচ সঞ্চয় মিলে কি হয় বলো বস, আয় হয়, মাঝখানে আয়ের পরিবর্তন। বলে দেওয়া যাবে কি, খরচের পরিবর্তন, সঞ্চয়ের পরিবর্তন, মাঝখানে ওভারঅল আয়ের পরিবর্তন। রাইট ফান্ডা? তোমরা বলবে হ্যাঁ স্যার একদম রাইট। খরচের পরিবর্তন কত? খরচের পরিবর্তন 12% বাড়ে। সঞ্চয় কত? 4% হ্রাস পায় মানে কমে। আর মাঝখানে ওভারঅল, ওভারঅল মানে খরচ সঞ্চয় মিলে আয়, খরচ সঞ্চয় মিলে আয়। আয়ের পরিবর্তন কত? হ্যালো, আয়ের পরিবর্তন কত বস? 8%। চলো ক্লিয়ার? এই দুইটা আর ডিফারেন্স এখানে, এগুলো মুছে দিই নাকি? চলো এই দুইটা আলাদা না, যোগ হবে। 8 আর 4 যোগ করো 12। দুইটা আলাদা হলে ডিফারেন্স বার করতে গেলে যোগ, আলাদা হলে যোগ, আর দুইটা সেম না তাহলে বিয়োগ হবে। 12 থেকে 8 গেলে 4%। তাহলে বলো পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল। 4 দিয়ে ছোট করো, 3 4 12, 4 ওকে 4। তাহলে খেয়াল করো, তার খরচ কত? 3 ভাগ, আর সঞ্চয় কত? 1 ভাগ। খরচ আর সঞ্চয়, খরচ হচ্ছে 3 ভাগ, সঞ্চয় হচ্ছে 3 ভাগ কি খরচ, 1 ভাগ কি সঞ্চয়। খরচ আর সঞ্চয় যোগ করো ইনকাম, ইনকাম হচ্ছে 4 ভাগ, তাই না? খরচ আর সঞ্চয় যোগ করলে ইনকাম পাওয়া যাবে, ইনকাম হচ্ছে 4 ভাগ। আর প্রশ্নে ইনকাম কত? রোজগার মানে এটাই তো ইনকাম। ইনকাম হচ্ছে 8,000 টাকা। 4 এর ভ্যালু যদি 8,000 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 2,000 গুণ, হ্যাঁ কি না? খরচ বার করতে বলছে, তাহলে খরচ হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 2,000 গুণ। 3 দিয়ে 2,000 কে গুণ করে 6,000 টাকা। বুঝে নাই? খরচ আর সঞ্চয় যোগ করলে ইনকাম, ইনকাম 4 ভাগ, 4 মানে 8,000 হলে 3 এর ভ্যালু 6,000। এটা হচ্ছে খরচ। তাহলে খরচ আগে কত ছিল? 6,000। এখন খরচ বাড়ে কত? 12%। খরচ আগে 6,000 ছিল, এবার বাড়ে কত? বাড়ে এর 12%। 12%, 6,000 আগে ছিল, এর 12%। তাহলে 6,000 এ 12% মানে 2 শূন্য ক্যান্সেল, 720 টাকা। তাহলে খরচ আগে ছিল 6,000, এর 12% মানে 720 টাকা বাড়ে। তাহলে আগে ছিল 6,000, এখন 720 যদি বাড়ে, তাহলে বর্ধিত খরচ কত? 6,720। আগে 6,000 ছিল। চলো এনে 8,000 কোথায় পেলাম? সরি ভাই, এটা তো 4,000। আমি 8,000 কোথায় পেলাম বস? সরি, বিশাল বড় ফান্ডায় গন্ডগোল। সরি, মিস্টেক না বস, এগুলোর ব্লান্ডার বলে। আমি 8,000 কোথায় ভাবলাম? এটা তাহলে 1,000 গুণ হবে, রাইট? 1 মিনিট বস। তাহলে এটা 1,000, তার মানে এটা কত হবে? 3,000। তাহলে এটা যদি 3,000 হয়, তাহলে মানে কত হবে? 3 12 3600, 360। তাহলে 3,000 এর 12% কত হবে? 360। হ্যাঁ, 2 শূন্য ক্যান্সেল। আর আগে কত ছিল? 3,000। তাহলে দুইটা যোগ করো, সরি হ্যাঁ, 3360। আমি 8,000 ভেবে কোথা থেকে চলছি, রাইট? চলো ক্লিয়ার? টোটাল হয় 4 ভাগ, 4 মানে 4,000 হইলে 3 এর ভ্যালু 3,000। আগে খরচ কত? 3,000, এখন 12%। 3,000 এ 12%, 360 বাড়বে, 3,360, রাইট? চলো ও সরি 32টা এবার করি। হ্যাঁ, এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত। তাহলে খরচ প্লাস সঞ্চয়, খরচ প্লাস সঞ্চয় দুইটা যোগ করলে কি পাওয়া যায়? তোমরা বলবে স্যার আয় পাওয়া যায়। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার স্যার। তাহলে আমরা এলিগেশন দিতে পারবো না। একদিকে খরচের পরিবর্তন, একদিকে সঞ্চয়ের পরিবর্তন, আর মাঝখানে ওভারঅল আয়ের পরিবর্তন, তাই না? খরচের পরিবর্তন কত? খরচ 20% বাড়ে। সঞ্চয়টা দেওয়া নাই ভাই, ওকে। আর মাঝখানে ওভারঅল দেওয়া আছে, ওভারঅল কত? 10%। ওকে, তো খেয়াল করো, আর মাঝখানে রেশিও দেওয়া আছে। এই দুইটার ডিফারেন্স করে পরে কি হয়? রেশিও করব না? এই রেশিওটা দেওয়া আছে। রেশিও কত? এই দুইটার রেশিও কত দেওয়া আছে? খরচ আর সঞ্চয়ের রেশিও 30:1। বুঝলি? আগেরটা যেমন আমরা রেশিওটা বার করলাম 30:1, এবার এই রেশিওটা দেওয়া আছে। হ্যাঁ, রেশিওটা আয় খরচ কত বাড়ে? 20%। সঞ্চয় কত বাড়ে কমে জানি না। ওভারঅল 10% বাড়ে। আর দুইটার ডিফারেন্স করে রেশিও হবে না? রেশিও হচ্ছে 30:1। তাহলে মন দিয়ে শুনুন, এই দুইটার ডিফারেন্স কত? একটু আগে করলাম না এই টাইপের অঙ্ক? এই দুইটার ডিফারেন্স কত? 10%। তাহলে 1 এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটা 10 গুণ না? তাহলে 1 এর ভ্যালু যদি 10% হয়, তাহলে 3 এর ভ্যালু এটাও 10 গুণ, তার মানে 3 10 30%। তাহলে এই দুইটার ডিফারেন্স 30 হবে। এই দুইটার ডিফারেন্স যদি 40 হয়, মন দিয়ে শোনো, এটা তো 40 করা যাবে না,
কারণ এটার থেকে ছোট আর এটার থেকে বড় হইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো -20 দিতে হবে। এই দুইটার ডিফারেন্স 30, এটা -20 দিতে হবে। এটা খেয়াল করো, এটার থেকে এটা বড়, তাহলে এটার থেকে এটা ছোট হবে। আবার দুইটার ডিফারেন্স 30, তাহলে এটা -20 দিলে মেলে। দেখো দুইটা আলাদা হলে যোগ হবে 20 আর 10 যোগ করে 30, তাহলে এটা কত হবে 30। বুঝলে? এই দুইটার ডিফারেন্স 10, একের ভ্যালু 10 হলে 3-এর ভ্যালু 30, তাহলে এই দুইটার ডিফারেন্স যদি 30 হয়, তাহলে এইটা 10 হলে তোমরা বলবে স্যার এটা কত হবে, -20 হবে। এইটা -20 যদি দাও তাহলে আর এটা +10। দেখো দুইটা ডিফারেন্স কত, 20 থেকে 10 গেলে কত হবে, তোমরা বলবে স্যার 30। তার মানে 20% হ্রাস হবে। -20 মানে 20% হ্রাস। দুইটার ডিফারেন্স 30, মাইনাস দিলে মিলে না, একটা প্লাস একটা মাইনাস হলে যোগ হবে। আসো 34, 33 তো আগেই করলাম। 1350 টাকা। হ্যাঁ, 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, খেয়াল করো। হ্যাঁ, কিছু ছাত্র ছাত্রীর মধ্যে টাকা ভাগ করে দেওয়া হচ্ছে, এটা তো এলিগেশন দেওয়া হবে। স্যার কিভাবে এলিগেশন দেব? দুই ভাবে করা যায়, এভাবে বুঝতে সুবিধা হয়, একটু বড় হলেও চলো এইভাবে করি। টোটাল কত টাকা দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীর মধ্যে? 1350 টাকা। টোটালটা মাঝখানে 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে ভাগ, প্রতিটি ছাত্র 30 টাকা পায়, প্রতিটি ছাত্রী পায় 25 টাকা। মন দিয়ে শুনো, টোটাল কতজন? 50 জনের মধ্যে কিছু ছাত্র হবে, কিছু ছাত্রী হবে, কিছু বয়েজ, কিছু গার্লস। ক্লিয়ার? চলো এবার এলিগেশন দিলে কিভাবে ভাববো? টোটালটা মাঝখানে বসিয়ে দিলাম। এখানে কি বসাবো? একটু আগে সরল সুদ যেমন করলাম না, সেম কনসেপ্ট। 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্র হয়, অনেকে বলবে স্যার এটা কেমন ধরনের কথা? 50 জনের মধ্যে কিছু ছাত্র হবে, কিছু ছাত্রী হবে, একদম ক্লিয়ার। কিন্তু আমি কি বললাম, কল্পনা করো 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্র হয়ে যায়, তাহলে কি ঘটবে? তোমরা বলবে 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্র হয়, তাহলে একজন ছাত্রকে কত টাকা দিতে হয়? 30 টাকা। তাহলে 50 জন ছাত্রকে দেওয়ার জন্য কত টাকা লাগবে? 50 গুণন 30, 1500 টাকা লাগবে, তাই না? ওভারঅল 1350 টাকা দেওয়া হয়। আর এখানে ছাত্রের নিচে কি লিখবো? 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্র হয়, তাহলে এদেরকে কত টাকা দেওয়া হবে? তোমরা বলবে স্যার একজন ছাত্রকে দেওয়া হয় 30 টাকা, তাহলে 50 জন ছাত্রকে দেওয়া হবে 1500 টাকা। 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্রী হয়, তাহলে কি হবে? একজন ছাত্রী কত টাকা পায়? তোমরা বলবে স্যার 25 টাকা পায়। তাহলে 50 জন ছাত্রী কত পাবে? তোমরা বলবে স্যার 50 দিয়ে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 1250 টাকা পাবে। বলো হয় কিনা? 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্র হয়, তাহলে কত টাকা? 1500 টাকা লাগবে। 50 জনের মধ্যে যদি 50 জনই ছাত্রী হয়, তাহলে কত টাকা লাগবে? তোমরা বলবে স্যার 1250 টাকা হলেই হয়ে যাবে। কেন? একজন ছাত্রী 25 টাকা, তাহলে 50 জন ছাত্রীকে 1250 টাকা। তাহলে বুঝা গেল? এরকম ছাত্র ছাত্রীর মধ্যে দেওয়া হচ্ছে, বা দুই ভাগে টাকা দেওয়া হচ্ছে, এলিগেশন দিতে পারো, বা চকলেট দেওয়া হচ্ছে, এলিগেশন। টোটাল এত টাকা। 50 জনের মধ্যে 50 জনই ছাত্র হলে কত টাকা লাগবে? 1500 টাকা। 50 জনের মধ্যে 50 জনই যদি ছাত্রী হয়, তাহলে কত টাকা লাগবে? একজন ছাত্রী পায় 25 টাকা, 50 জন ছাত্রী 1250 টাকা। ক্লিয়ার? তোমরা বলবে ক্লিয়ার। এবার এই দুইটার ডিফারেন্স কত? 100। এই দুইটার ডিফারেন্স কত? 1500 থেকে 1350 গেলে 150। রেশিও করো, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 দুগুণে 10, 3 5 15। ক্লিয়ার? চলো হলো? তাহলে সবাই ছাত্র হলে এত টাকা লাগবে, সবাই ছাত্রী হলে কত টাকা লাগবে, আর ওভারঅল দেওয়া হয় কত টাকা, যেটা বাস্তব এটা। আর এগুলো কল্পনা আর কি একটা। ছাত্র 2 ভাগ, ছাত্রী 3 ভাগ, টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা কত ভাগ? 5 ভাগ। তাহলে 5 এর ভ্যালু কত? ছাত্র 2 ভাগ, ছাত্রী 3 ভাগ, টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 5 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 50 জন। তাহলে বস 5 এর ভ্যালু তো 50, কত গুণ? তোমরা বলবে স্যার 10 গুণ। তাহলে 5 এর ভ্যালু যদি 50 হয়, কত গুণ? 10 গুণ। তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ। তাহলে 10 দুগুণে 20, তাই না? টোটাল ছাত্র 2 ভাগ, ছাত্রী 3 ভাগ, টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 5 ভাগ। 5 এর ভ্যালু 50 হলে ছাত্রের সংখ্যা 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার 20 হবে। ক্লিয়ার? চলো এই কনসেপ্টের আরো আছে বস। একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে 50 পয়সা আর কিছু 25 পয়সা। আচ্ছা পয়সায় আছে তো পুরাটা, টোটাল কত টাকা? 12 টাকা। পয়সায় যদি নিয়ে আসো, তোমরা বলবে স্যার 1200 পয়সা। তাহলে 12 টাকা মানে কত পয়সা? 1200 পয়সা। ক্লিয়ার? কয়টা কয়েন বলো দেখি? 50 পয়সার কয়েন কয়টি? 30টি। তাহলে মন দিয়ে শুনো, 50 পয়সার কয়টা কয়েন? তোমরা বলবে স্যার 30টা কয়েন। তাহলে 50 পয়সার কয়টা কয়েন আছে বস? 30টা কয়েন আছে। হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ। টোটাল 50 পয়সা 30টা কয়েন, কেন? সরি ভাই সরি,
30টা কয়েন আছে টোটাল, কিছু তার মধ্যে 50 পয়সা, কিছু 25 পয়সা, কিছু 50 পয়সা, কিছু 25 পয়সা, দুইটা মিলে বস 30। ওকে, এবার এখানে কি বসবো, টোটাল কত টাকা, 12 টাকা মানে 1200 পয়সা। 30টার মধ্যে 30টাই যদি 50 পয়সার কয়েন হয়, যদি সবগুলাই 50 পয়সার কয়েন, তাহলে কি হবে, তোমরা বলবে স্যার একটা কয়েনই 50 পয়সা। 30টাই যদি 50 পয়সার কয়েন হইতো, তাহলে 30টা কয়েনে কত পয়সা হইতো, 1500 পয়সা। আরেকটা কি, এখানে কি হবে, 30টার মধ্যে 30টাই যদি 25 পয়সার কয়েন হয়, তাহলে কি হবে, সবগুলাই যদি 25 পয়সার কয়েন হয়, তাহলে একটা কয়েনই 25 পয়সা, তাহলে 30টা কয়েনে কত হবে, 25 গুণন 30, তার মানে 750 পয়সা, তাই না? সবগুলাই যদি 25 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 25 পয়সা, তাহলে 30টা কয়েনে 25 গুণন 30, তার মানে কত পয়সা হবে, 750 পয়সা। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো? সবগুলাই যদি আগেরটায় যেমন 50 জনের মধ্যে 50 জনের ছাত্র হলে এত টাকা লাগবে, 50 জনের মধ্যে 50 জনের ছাত্রী হলে একজন এত টাকা, 50 জন এত টাকা, এখানেও কয়েনের ক্ষেত্রেও সেম। 30টার মধ্যে 30টাই যদি 50 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 50, 30টা কয়েনে কত হবে, 1500। 30টা কয়েনের মধ্যে 30টাই যদি 25 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 25, 30টা কয়েনে 750 পয়সা, রাইট? তোমরা বলবে স্যার রাইট। এদের ডিফারেন্স কত, 450, আর এই দুইটার ডিফারেন্স কত, তোমরা বলবে স্যার 300। রেশিও করো, 0 0 ক্যান্সেল, 15 দিয়ে কাটো, 3 15 45, 15 দিয়ে কাটো, 15 দুগুণে 30। তাহলে 50 পয়সার কয়েন 3 ভাগ, 25 পয়সার কয়েন 2 ভাগ, তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত ভাগ, 5 ভাগ। আর প্রশ্নে বলছে টোটাল কয়েনের সংখ্যা 30টি, তার মানে বস 5-এর ভ্যালুই তো 30। তাহলে 5-এর ভ্যালু যদি 30 হয়, তোমরা বলবে স্যার কত গুণ, 6 গুণ। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা 3 ভাগ, 3-এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 6 গুণ, 3 6 18টি। টোটাল কয়েন 5 ভাগ, 5-এর ভ্যালু 30 হলে 50 পয়সার কয়েনের সংখ্যা 3 ভাগ, 3-এর ভ্যালু কত, এটাও 6 গুণ, তার মানে 3 6 18টি। ক্লিয়ার? চলো আসো, একটি বাক্সে 30টি 1 টাকা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে সেম কনসেপ্টের মোট 15 টাকা আছে। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, রাইট? আর 25 পয়সা, তাহলে টোটাল কত টাকা আছে বলে দেখি, 15 টাকা আছে। তাহলে 15 টাকা মানে কত পয়সা, তোমরা বলবে স্যার 1500 পয়সা। চলো এবার খেয়াল করো, টোটাল কয়েন কয়টি, 30টি। 30টা কয়েনের মধ্যে 30টাই যদি 1 টাকার কয়েন হয়, তাহলে কি হবে, তাহলে 30টাই যদি 1 টাকার কয়েন হয়, তাহলে তোমরা বলবে স্যার একটা কয়েনে হচ্ছে 100 পয়সা, তাহলে 30টা কয়েনে কত হবে, 100 গুণন 30, তাহলে 30 আর 100 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 3000 পয়সা, তাই না? সবগুলাই যদি 1 টাকার কয়েন হয়, একটা কয়েনে 100 পয়সা, 30টা কয়েনে 30 গুণন 100, তার মানে 3000 পয়সা। 30টার মধ্যে 30টাই যদি 25 পয়সার কয়েন হয়ে যায়, তাহলে কি ঘটবে, একটা কয়েনে 25 পয়সা, তাহলে 30টা কয়েনে কত হবে, 25 গুণন 30, তাহলে 25 আর 30 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 750 পয়সা। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো? একটু মাথা খাটাও বস। কি করলাম বলো দেখি, মন দিয়ে শোনো ভাই বাবুন। সবগুলাই যদি 1 টাকার কয়েন হয়, তাহলে একটা কয়েনে 100 পয়সা, 30টা কয়েনে 3000 পয়সা। সবগুলাই যদি 25 পয়সার কয়েন হয়, একটা কয়েনে 25 পয়সা, 30টা কয়েনে 750 পয়সা। আর মাঝখানে ওভারঅল 15 টাকা মানে 1500 পয়সা। এই দুইটার ডিফারেন্স কত, 750 পয়সা। এই দুইটার ডিফারেন্স কত, 1500 পয়সা। তো রেশিও যদি করো না, 0 0 ক্যান্সেল, 75 একে 75, 75 দুগুণে 150। তাহলে 1 টাকার কয়েন আছে 1 ভাগ, 25 পয়সার কয়েন 2 ভাগ, তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত ভাগ, 2 আর 1 যোগ করো, টোটাল কয়েনের সংখ্যা হচ্ছে 3 ভাগ। 3-এর ভ্যালু কত, টোটাল কয়েনের সংখ্যা 3 ভাগ, 3-এর ভ্যালু যদি 30 হয়, কত গুণ, তোমরা বলবে স্যার 10 গুণ। টোটাল কয়েন 3 ভাগ, 3-এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 25 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 2 ভাগ, 2-এর ভ্যালু কত, তোমরা বলবে স্যার এটাও 10 গুণ, তাহলে 10 দুগুণে 20টি, হ্যাঁ কি না? তাহলে টোটাল কয়েনের সংখ্যা 20টি। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার। গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? ওকে, আসো এগুলো অপশন টেস্টও করা যায়, তো আমরা এলিগেশন দিয়ে ডিল করে দিই। কি বলো বস? চলো, কিছু মুরগি আছে আর কিছু ছাগল আছে। টোটাল প্রাণী কয়টা? 43টা। অনেক সময় বলবে 43টা মাথা আছে, মাথা মানে 43টাই প্রাণী, রাইট? একটা প্রাণীর একটাই মাথা থাকে। ওকে, টোটাল পায়ের সংখ্যা কত? 142। মাঝখানে মুরগির নিচে কি বসবো স্যার? টোটাল 43টা প্রাণী না, 43টাই যদি মুরগি হয়, যদি হয় তাহলে কি ঘটবে? ওই সেম কনসেপ্ট আগের গোলার মতো মুদ্রার ক্ষেত্রে ওই সরল সুদে যে কনসেপ্ট দিলাম, এরকমই কনসেপ্ট। সবগুলাই যদি মুরগি হয়, তাহলে কয়টা পা হবে? 43টার মধ্যে 43টাই যদি মুরগি হয়, একটা মুরগির কয়টা পা? 2টা পা। কারো ডাউট আছে?
তাহলে 43টা মুরগির 43 দুগুণে 86টা পা হবে, রাইট? সবগুলাই মুরগি হলে পায়ের সংখ্যা হইতো 86, আর সবগুলাই যদি ছাগল হয় তাহলে কি ঘটবে? একটা ছাগলের কয়টা পা থাকে? 4টা পা। সবগুলাই যদি ছাগল হয়, একটা ছাগলের 4টা পা, তাহলে 43টা ছাগলের কয়টা পা হবে? তোমরা বলবে স্যার 172টা, তাই না? সবগুলাই যদি ছাগল হয়, একটা ছাগলের 4টা পা, 43টা ছাগলের 172টা পা, রাইট? এবার এলিগেশন দাও, এই দুইটার ডিফারেন্স কত? এখানে 30, এই দুইটার ডিফারেন্স এখানে দাও, কত হয়? 14 আর 42 কত হয়? 56। এই ভুল করলাম কি কোথাও ভাই? না ভাই, ঠিকই আছে। ছোট করো, এনে হবে 15 আর এখানে 28। তাহলে টোটাল মোট প্রাণীর সংখ্যা কত? মুরগির সংখ্যা 15 ভাগ আর ছাগলের সংখ্যা 28 ভাগ, টোটাল প্রাণীর সংখ্যা হচ্ছে 43 ভাগ। 43 ভ্যালু প্রশ্নে কত বলছো? আচ্ছা, 43 ভ্যালু তো 43ই। প্রশ্নে টোটাল প্রাণীর সংখ্যা কয়টি? 43টি। 43 ভ্যালু যদি 43 হয় কত গুণ? 1 গুণ। তাহলে মুরগির সংখ্যা হচ্ছে 15 ভাগ, 15 ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 1 গুণ, 15কে 15টি। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার, তাই না? টোটাল প্রাণীর সংখ্যা 43 ভাগ, 43 ভ্যালু 43 হলে মুরগির সংখ্যা 15 ভাগ, 15 ভ্যালু 15টি, রাইট? চলো, একটি চিড়িয়াখানায় টিয়া আর হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, সেম কনসেপ্ট। তাদের মোট প্রাণীর সংখ্যা হচ্ছে কত? 200টি। হ্যাঁ, টিয়া আর হরিণ, হ্যাঁ, এলিগেশন দিয়ে করি। এগুলা অপশন টেস্টও করা যায়, আমি এলিগেশন দিয়ে দেখাচ্ছি। বুঝছে? হরিণ যদি 20টা হয়, অপশন টেস্ট করলে কি হবে? হরিণ 20টা হলে বাকি 50টা হবে টিয়া, এভাবে পরে দেখবে পায়ের সংখ্যা মিলে কিনা, তাই না? আর সব আমরা এলিগেশন দিয়ে করি, খুব একটা ইস্যু হয় না। টোটাল পায়ের সংখ্যা কত? 200, এটা মাঝখানে। টিয়ার নিচে কি লিখবো? টোটাল 70টি প্রাণী না? 70টার মধ্যে 70টাই যদি টিয়া হয় তাহলে কি হইতো? 70টাই যদি টিয়া হয় তাহলে একটা টিয়ার 2টা পা, একটা টিয়ার 2টা পা, তাহলে 70টা টিয়ার কয়টা পা হবে? 70 গুণন 2, তার মানে 140। আবার সবগুলাই যদি হরিণ হয় তাহলে কি ঘটবে? একটা হরিণের কয়টা পা থাকে? 4টা, তাহলে 70টা হরিণের কয়টা পা থাকবে? 4 গুণন 70, তার মানে 280টা পা, তাই না? তাহলে সবগুলাই যদি টিয়া হয়, একটা টিয়ার 2টা পা, তাহলে 70টা টিয়ার 70 দুগুণে 140টা পা। সবগুলাই যদি হরিণ হয়, একটা হরিণের 4টা পা, তাহলে 70টা হরিণের 70টাই যদি হরিণ হয়, যদি হয় তাহলে 280টা পা, রাইট? যদি হয়, যদি। আর এটা তো প্রশ্নে দেওয়া আছে। এই দুইটার ডিফারেন্স 80, এই দুইটার ডিফারেন্স 60। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 4 আর 3। তাহলে টিয়ার সংখ্যা 4 ভাগ, হরিণের সংখ্যা 3 ভাগ, টোটাল প্রাণীর সংখ্যা কত? 4 আর 3 যোগ করে 7 ভাগ, তাই না? টোটাল প্রাণীর সংখ্যা 7 ভাগ। 7-এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 70। তাহলে 7-এর ভ্যালু যদি 70 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 10 গুণ। তাহলে হরিণের সংখ্যা কত? হরিণের সংখ্যা হচ্ছে 3 ভাগ, 3-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ, তার মানে 3 10 30, তাই না? টোটাল প্রাণীর সংখ্যা 7 ভাগ, 7-এর ভ্যালু 70 হলে হরিণের সংখ্যা বস 3 ভাগ, 3-এর ভ্যালু 30, রাইট? চলো, তাহলে বস পার্ট 1 এখানেই শেষ করছি, 38 অঙ্ক। ওকে, আরো হয়তো দুটো পার্ট লাগবে। হ্যাঁ, আরো অনেক কিছু বাকি আছে মিশ্রণের, আস্তে আস্তে আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করব। আরো দুটো পার্টের মধ্যে পুরো মিশ্রণ কভার করে দেবো। ওকে, তাহলে এই ভিডিওটা যারা পুরোটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি অসুবিধা আরেকবার ব্যাক করে গিয়ে দেখে নিও। আর আরো দুটো পার্ট খুব শীঘ্রই আমি তোমাদের দিয়ে দেবো, পুরো মিশ্রণ একদম ধরে ধরে কভার করবো। এই 3টে পার্ট যদি কেউ দেখে নিতে পারো, মিশ্রণের আর এদিক সেদিক বুঝতে হবে না, একবারই পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ওকে, বাই।